আসসালামু আলাইকুম। পাপেল এডুকেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের মেকানিক্স নিয়ে এবং মেকানিক্স এর উপরে যে আমাদের সুপার সাজেশনটা আছে, সেই সুপার সাজেশনটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটা যাদের স্ট্রাকচারাল মেকানিক্স আছে কিংবা অ্যাপ্লাইড মেকানিক্স আছে কিংবা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, সকলের জন্যই মূলত আমাদের এই আজকের এই ক্লাসটা। তো দেখা যায় যে স্ট্রাকচারাল মেকানিক্স এর ক্ষেত্রে কিংবা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ক্ষেত্রে কিংবা অ্যাপ্লাইড মেকানিক্স এর ক্ষেত্রে আহ, দেখা যায় যে সিলেবাস কিন্তু আমাদের দেখা যায় প্রায় সেমই। হয়তো বা ধরেন একটা অধ্যায় আগে থাকে একটা অধ্যায় পরে থাকে, বাট দেখা যায় আলটিমেটলি তাদের মধ্যে অনেকগুলা কমন অধ্যায় আছে। সো আমি এই চিন্তা থেকে সকলের জন্যই যাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড মেকানিক্স অর্থাৎ এই সবগুলাকে কম্বাইন করে যে সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন আছে আমাদের যেগুলা পরীক্ষা আসতে পারে, সেই সকল কোয়েশ্চেন গুলা আমি আজকের এই ক্লাসে নিয়েছি এবং এই টপিক গুলা বা এই ম্যাথ গুলা আমরা আজকের এই ক্লাসে খুব সুন্দর করে আলোচনা করব, যাতে আপনারা সকলেই খুব সুন্দর করে এই বিষয়গুলো বুঝতে পারেন। তাহলে চলেন স্যার আমরা আজকের ক্লাসের আলোচনাটা শুরু করি। দেখেন, আমি আজকের ক্লাসের স্লাইডগুলো যদি আপনি দেখেন, আপনার মিনিমাম মানে খুব পছন্দ হবে আপনার এই ক্লাসটা। তো প্রথমত যে বিষয়টা, আপনাদের কাজ ক্ষমতা শক্তির অধ্যায় থেকে এই দুইটা কোশ্চেন আমি সিলেক্ট করেছি। ঠিক আছে, আপনাদের কাজ ক্ষমতা শক্তির যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে আমি এই দুইটা কোশ্চেন সিলেক্ট করেছি। ঠিক আছে, তো কোশ্চেনটা কি স্যার? শক্তির গতি শক্তির যে প্রমাণটা আছে আমাদের, অথবা শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, এখানে একটা কথা খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। কি লিখে দেওয়া হয়েছে স্যার? দেখেন, দুটি থেকে একটা আসবে, কাজ ক্ষমতা শক্তি থেকে কোশ্চেন হবেই এবং কোশ্চেন হইলে এই প্রমাণগুলো থাকবেই। সেটা আসুক সংক্ষিপ্ততে কিংবা রচনামূলকে, সেটা সংক্ষিপ্ত কিংবা রচনামূলকে আপনি অবশ্যই অবশ্যই পাবেন। তো এরকম আরো অনেক কোশ্চেন আছে, আমি আপনাদেরকে একটু যদি দেখাই। এর পরবর্তীতে আমরা আরো আলোচনা করব সামান্তরিক সূত্রের প্রমাণ, তারপর হচ্ছে ল্যামির সূত্রের প্রমাণ। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ল্যামির সূত্র স্যার, এটা আপনি 10-12টা স্টার যে কয়টা মনে চায় এই কয়টা দিয়ে নেন। ঠিক আছে, ল্যামির সূত্রের প্রমাণ যে কয়টা স্টার দিতে মন চায় এই কয়টা স্টার আপনি দিয়ে দেন। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে আরো আছে আমাদের স্যার, আমাদের কাজ ক্ষমতা শক্তি থেকে এই ধরনের একটা ম্যাথ পরীক্ষা আসতে পারে, আমরা সেটা সলভ করবো অবশ্যই। তারপরে হচ্ছে স্যার, এই যে এটার আগে আমি একটা কথা লিখে দিই, এখানে আমি লিখে দিলাম 100% আসবে, সেটা স্ট্রাকচারাল মেকানিক্স হোক, অ্যাপ্লাইড মেকানিক্স হোক কিংবা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হোক। এই যে ধরনের ম্যাথ দেখতেছেন আপনি স্যার, এই যে বলের সূত্র থেকে যে ম্যাথ গুলো আমাদের, এই ধরনের ম্যাথ, এই ধরনের, আমি কথাটা কি বলছি স্যার, এই ধরনের ম্যাথ আমি আজকের এই ক্লাসে এই ধরনের ম্যাথ এমন ভাবে করাই দিব, এই ধরনের যে কোনো ম্যাথ যদি পরীক্ষা আসে এই সিমিলার ক্যাটাগরির, আপনি আনসার করতে পারবেন। তো তারপরে আমরা আরো দেখি স্যার, এই যে এই ধরনের প্রশ্ন স্যার আসবেই। ঠিক আছে, মিস নাই। টানাতারের বল নির্ণয় করা, তারপরে এখানে আরো দেখতে পাচ্ছেন এই যে ক্র্যাঙ্কের যে ম্যাথ গুলো আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে এটা, আমরা আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা আলোচনা করব। চলেন স্যার, তাহলে প্রথমত আমরা ল্যামির সূত্রের প্রমাণটা করি। হ্যাঁ, এই যে ল্যামির সূত্র, এটা ল্যামির সূত্র, এটা বলছে আপনাকে যে কয়টা স্টার দিতে মন চায় এই কয়টা স্টার দিবেন, এটা পরীক্ষা আসবে। ল্যামির সূত্রের প্রমাণটা, আচ্ছা, প্রথমত একটু বুঝাই আপনাদেরকে যে ল্যামির সূত্র আসলে কি বলছে, বলছেটা কি। ল্যামির সূত্র বলছে যে কোন একটা বিন্দুতে একই সময়ে যদি একাধিক বল কাজ করে, ধরুন আমি সাপোজ মনে করলাম যে এখানে তিনটা বল কাজ করতেছে, কয় দিকে? তিন দিকে তিনটা বল কাজ করতেছে। ভাই বস্তুটাকে, এখানে একটা বস্তু আছে, এটাকে তিনজনের তিন দিকে ধরে টানতেছে। এই দিকে একজন টানতেছে পি বলে, এই দিকে একজন টানতেছে কিউ বলে, এই দিকে একজন টানতেছে আর বলে, এবং তারা যে টানতেছে এদের মধ্যবর্তী কি আছে স্যার? একটা কোণ উৎপন্ন করে টানতেছে না? বলেন তো, পি এবং কিউ এর মধ্যে একটা কোণ আছে, আর এবং কিউ এর মধ্যে একটা কোণ আছে, অথবা পি এবং আর এর মধ্যে একটা কোণ আছে, আছে না? তো আমি মনে করলাম কি, যে যে আর যেদিকে কাজ করতেছে এটার বিপরীত কোণটা হচ্ছে গামা। তারপরে পি যেদিকে আপনি টানতেছেন এটার বিপরীত কোণটা হচ্ছে আলফা, এবং কিউ বল আপনি যেদিকে টানতেছেন এটার বিপরীত কোণটা হচ্ছে বিটা। ঠিক আছে, আচ্ছা, তার মোটামুটি ভাবে এইটুকু বুঝলাম। এখন তার একটু বিবৃতিটা আমরা শুনি, যে কোন একটা বস্তুকে একই সময়ে যদি আমরা কি করি, একাধিক বলে
টানতে থাকি বা একটা বিন্দুতে একাধিক বল কাজ করে এবং এখানে একটা ভারসাম্য সৃষ্টি করে, ভালো করে বুঝেন কি বলছে, ভারসাম্য সৃষ্টি করে, তাহলে 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 ওই বল এবং অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাতের সমানুপাতিক হয়, অর্থাৎ সাইনের অনুপাতের সমানুপাতিক হবে। কথা কি বুঝতে পারলাম? তার মানে হচ্ছে এই যে আমাদের এইদিকে পি বল কাজ করতেছে না, দেখেন এইদিকে কোন বল কাজ করতেছে, পি বল কাজ করতেছে, তাহলে এই পি বলটা এবং এই পি বলের এই পাশে দেখেন, অর্থাৎ অপর যে দুইটা বল ছিল তাদের অন্তর্ভুক্ত কোণটা কিন্তু স্যার আমাদের আলফা। তাহলে এই আলফার সাইনের অনুপাত, তার মানে হচ্ছে সাইন আলফা, এই দুইটা পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, এই দুইটা কি পরস্পর সমানুপাতিক। ঠিক সেম ভাবে আপনি এখানে যদি আর এর কথা বলি, সরি কিউ এর কথা বলি, তাহলে কিউ দেখেন এই যে কিউ বলটা আছে, এই কিউ বলটা এইদিকে কাজ করতেছে, তাহলে এই কিউ বলের এইখানে কোনটা উৎপন্ন কত করছে স্যার, এখানে কোন কত উৎপন্ন করছে, বিটা। আমি বলছি কিন্তু যে বল কাজ করতেছে ওর ওইটা বাদে বাকি যে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোণের যে সাইনের অনুপাত আছে স্যার, হ্যাঁ সাইনের অনুপাত, এরা পরস্পর সমানুপাতিক। ঠিক সেম ভাবে আপনি আর বলের ক্ষেত্রে বলতে পারেন আর প্রপোর্শনাল সাইন গামা। এখন আপনি আমাকে বলতে পারেন স্যার আমরা যে লেমির সূত্রের প্রমাণটা দেখি বা পরীক্ষা যেটা আসে সেটা তো স্যার এমনি আসে না, সেটা তো একটু অন্যভাবে আসে। চলুন আমি সেটাও দেখাই আপনাদেরকে সেটা কিভাবে আসে। সেটা মূলত এইভাবে আসে, আপনাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এইভাবে, পি ডিভাইডেড বাই সাইন আলফা, কিউ ডিভাইডেড বাই সাইন বিটা, আর ডিভাইডেড বাই সাইন গামা। এরকম ভাবে আপনাদের পরীক্ষা আসে, এরকম ভাবে আপনাদের পরীক্ষা আসে। তাহলে স্যার আপনি তো ভুল বলতেছেন নাকি, এরকম একটা মনে হচ্ছে না যে স্যার আপনি তো ভুল বলতেছেন, যে আমাদের পরীক্ষা আসে এটা, এটা আমরা ছোটবেলা থেকে শিখতেছি, আপনি এইভাবে বলতেছেন কেন? মূলত বিবৃতি এটা দিয়েছিল, সো এখান থেকে এই ফরম্যাটটাকে আপনি চাইলে ওরকম করে লিখতে পারবেন। হ্যাঁ, এই ফরম্যাটটাকেই চাইলে আপনি এরকম করে লিখতে পারবেন। চলো একটু লিখে দেখাই। তো আপনি সিম্পলি দেখেন পি প্রপোর্শনাল সাইন আলফা, তার মানে এইটাকে এই যে একটা সমানুপাতিক চিহ্ন যে স্যার ছিল এটা যদি তুলে দেন, আপনি তুলে যদি দেন এই জায়গায়, তাহলে দেখেন তো লেখা যায় না, মানে আমরা তো সবাই এটা জানি যে সমানুপাতিক চিহ্ন, সমান চিহ্নের সমানুপাতিক চিহ্নটা তুলে একটা সমান চিহ্ন দিতে হয়, তারপর একটা ধ্রুবক দিতে হয় নাকি। এই যে দিলাম ধ্রুবক, তারপরে দেখেন তো স্যার সাইন আলফাটাকে যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কি হবে, পি বাই সাইন আলফা হবে অবভিয়াসলি, সমান সমান কি ধ্রুবক। তাহলে এইটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক সেম ওয়েতে আপনি এটাকে কিভাবে লিখতে পারেন, তাহলে এটাকে অনুরূপ ভাবে দেখেন তো এইভাবে লেখা যায় কিনা, অনুরূপ ভাবে তো সবার আমরা লিখতে পারি এরকম। তার মানে এখানে এরকম লেখা যাবে কিউ ডিভাইডেড বাই, সরি এখানে কিন্তু সাইন বিটা হবে, হ্যাঁ আমি ভুলে কিন্তু আলফা লিখছি, এখানে হবে সাইন বিটা, সাইন বিটা ঠিক ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অনুরূপ ভাবে এটা সমান লেখা যায় আর ডিভাইডেড বাই সাইন গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে আমরা এখানে একটা বিষয় পাচ্ছি, সবগুলা সমানই হচ্ছে কনস্ট্যান্ট, সবগুলা সমানই কি স্যার কনস্ট্যান্ট, সবগুলা সমানই কি স্যার কনস্ট্যান্ট, সবগুলা সমান কি পাইলাম কনস্ট্যান্ট। তাহলে দেখেন তো সবগুলার মান কি সমান না, সবগুলার মান কি সমান, যখন সবগুলার মানই সমান থাকতেছে তার মানে আপনি সবগুলাকে সমান লিখতে পারেন। তাহলে পরীক্ষার মধ্যে কিন্তু স্যার আমাদের এটা আসে না, আসে কোনটা, এই যে এটা। তো আমি এটা আপনাকে বুঝাই দিলাম, আপনারা অনেকে হয়তো বা লেমির সূত্রের যে বিবৃতিটা আছে এটাই পারেন না। অনেক শিক্ষার্থী আছেন যারা লেমির সূত্রের বিবৃতিটাই পারেন না, খালি লেমির সূত্র বললে এটাই বুঝে ফেলে। কিন্তু এটা তো আসতে হয়েছে একটা প্রসেস অতিক্রম করে তাকে আসতে হয়েছে, আমরা সেই প্রসেসটা না জেনে, মানে এই টপিকটা আমরা না জেনেই খালি এটার কথা চিন্তা করি। ঠিক আছে, তো পড়াশোনাটাকে বুঝে পড়তে হবে আমাদেরকে, পড়াশোনাটাকে বুঝে পড়তে হবে। তো সবাইকে বুঝতে পারছি। তো এখন আমরা এটা প্রুফ করব, তাহলে যেটা আমাদের পরীক্ষায় বলে যে লেমির সূত্রটি প্রমাণ করো অথবা এটা প্রমাণ করো, এই জন্য চলেন। ঠিক আছে, তাহলে দেখেন স্যার একটু প্রুফ আমরা করতে থাকি। হ্যাঁ, আচ্ছা একটু চিত্র অঙ্কন করে নিই, আমি একটু সময় দেন আমাকে। তো একটা বল এদিকে কাজ করতেছে, না এখানে, আচ্ছা থাক সমস্যা নেই। একটা বল এদিকে কাজ করতেছে, একটা বল এদিকে কাজ করতেছে, একটা বল এদিকে কাজ করতেছে। ঠিক আছে, এই তিনটা বল কাজ করতেছে। ওকে, আচ্ছা
চিত্র তো আপনাদের সবকিছু বুঝে ফেলছেন, তাহলে সমস্যা নাই। কি বাঁকা দেখা যায়? আচ্ছা দেখা যাক, সমস্যা নাই, আমাদের বুঝলেই হয়েছে। তো এটা হচ্ছে ও বিন্দু, এটা কি বিন্দু স্যার? ও বিন্দু। আর এইদিকে আর কাজ করতেছে, এইদিকে কিউ কাজ করতেছে, এইদিকে পি কাজ করতেছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু ধরলাম আমরা। উম, তো আমরা এখানে প্রথমে বলেছিলাম পি যেদিকে কাজ করতেছে তার বিপরীত কোণটা হচ্ছে আলফা, এটা তো আগে বলে রাখছিলাম। আর এইদিকে যেটা কাজ করতেছে কিউ, কিউ যে কাজ করতেছে কিউ এর বিপরীত কোণ মানে হচ্ছে যে এইটা স্যার, এটা হচ্ছে বিটা। আর আর এর বিপরীত কোণ এই যেটা হচ্ছে গামা। এটা আমরা সবাই জানি, হ্যাঁ, এটা একটু আগে বলেছি। এখন মজার বিষয় যেটা হচ্ছে সেটা একটু বলে রাখি, আমরা চিত্রটাকে বর্ধিত করছি। প্রথমত চিত্রটা কিন্তু আমাদের এই পর্যন্ত ছিল, মানে এ বি, এ থেকে এ আর বি পর্যন্ত সীমাবদ্ধ ছিল, মানে এই যে পর্যন্ত। তো এখান থেকে এইটুকু একটু বর্ধিত করছি, বর্ধিত করে একটা সামান্তরিকের মতো অঙ্কন করছি। কিভাবে সেটা? যেমন এই যে আমাদের আর আছেন, এই দেখে দেখেন আর যে ছিল না স্যার, আর কে আমরা কি করছি? বিপরীত দিকে বর্ধিত করছি। তার মানে আরটা যে এই দিকে কাজ করতেছে এটাকে আমরা কি করছি? বিপরীত দিকে বর্ধিত করছি। ঠিক আছে, এই যে এইখান থেকে ও থেকে সি পর্যন্ত এটা কিন্তু আরই। আচ্ছা, আবার এই যে কিউ এর অর্থাৎ এ থেকে কিউ এর সমান করে আমরা কেটে নিছি। আবার এই যে দেখেন আমরা ও বি যতটুকু এটাও কিন্তু কিউ এর সমান, অর্থাৎ এই দুইটা বাহু পরস্পর সমান। আবার এই যে ও এ যতটুকু ঠিক সেম ভাবে বিসিটাও কিন্তু ঠিক সেম একই, অর্থাৎ সমান। এই যে এই দুইটা বাহু সমান, অর্থাৎ এই ও এ এবং হচ্ছে বিসি ঠিক সেম ভাবে এই যে ও বি আর এস এ এই দুইটা হচ্ছে পরস্পর সমান। আর এখানে আর হচ্ছে এই যে এটাকে আমি পিছন দিকে বর্ধিত করছি, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের আর। আপনাদেরকে সিম্পলি একটা লজিক এখানে দেখাই আমি। ধরেন একটা কোণ এরকম আছে, হ্যাঁ, এই যে ধরেন, আচ্ছা এটা আমি এইভাবে দেখাই আপনাদেরকে। ধরেন এই একটা সরল রেখা, হ্যাঁ, এই একটা সরল রেখা, তারপরে এখানে এরকম আছে। একটু খেয়াল করে দেখেন, এই কোণটা ধরেন বিটা, তাহলে আমাকে বলেন তো স্যার এই কোণটা কত হবে? এই বিন্দুটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি। এটা যদি বিটা কোণ হয়ে থাকে তাহলে এই কোণের মান কত? আপনারা সবাই জানেন যে এক সরল কোণ মানেই কত? 180। 180-র মধ্যে এইটুকু কি আছে স্যার? বিটা হয়ে আছে, এইটুকু আছে কত? বিটা। তাহলে 180 থেকে আমি যদি এই বিটাটা বাদ দিই তাহলে তো এই কোণটা পেয়ে যাচ্ছে নাকি? তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 180 মাইনাস বিটা, 180 মাইনাস বিটা, তাই না? তাহলে আপনি এখান থেকে বলতে পারেন বা এই চিত্রটা থেকে বলা যায় যে এ ও সি কোণ সমান হচ্ছে 180 মাইনাস বিটা। এটা বলা যাচ্ছে না স্যার? যাচ্ছে তো? এখন তাহলে এখানে আমরা একটু এইভাবে বলবো যে এ ও সি কোণ, মানে যে এ ও সি, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এই যে স্যার এই কোণটা বের করতেছি আমি, যেটু এই কোণটা, হ্যাঁ। তো আমি জানি যে এটা যেহেতু বিটা, এই টোটালটাই হচ্ছে বিটা, তাহলে এ ও সি হচ্ছে 180 মাইনাস বিটা। তাহলে এখানে এ ও সি কোণ সমান হচ্ছে 180 মাইনাস বিটা। পরে আরেকটা কোণ বের করি আমরা, এখানে সবগুলাই বের করবো। আপনি একটু দেখেন তো স্যার, এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে এই কোণ এ সি ও, এই কোণ আর এই যে এই কোণটা পরস্পর কি স্যার? বিপরীত কোণ। অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর বিপরীত কোণ। পরস্পর কেমন কোণ স্যার? এই যে এই কোণটা আর এই কোণটা কি স্যার বলেন তো? পরস্পর সমান। কারণ কি বলেন তো, যখন দুইটা সমান্তরাল বাহু, হ্যাঁ, যেহেতু আমি বলছি যে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল এবং এখানে ওসি হচ্ছে এদের ছেদক, তার মানে এই কোণ আর এই কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ, তাই না? তাহলে এটা কিন্তু বলা যায় যে এসিও কোণ, এসিও কোণ সমান সমান বিওসি কোণ সমান সমান হচ্ছে সমান সমান কি? এই যে দেখেন, এখন এই পাশে যদি একটা স্ট্রেট লাইন বিবেচনা করেন, যদি আমার রেখাটা স্ট্রেট লাইন হয় নাই, আপনি একটা স্ট্রেট লাইন মনে করে নেবেন যে এটা একটা স্ট্রেট লাইন। তো এই দেখেন এটা একটা স্ট্রেট লাইন, এইটুকু হচ্ছে আমার আলফা, এইটুকু কত স্যার? আলফা। আর তাহলে আমি এই কোণের কথা বলতেছি যে বি ও সি কোণ, তার মানে এই কোণটা কত হবে তাহলে? আমি যদি 180 থেকে আলফা বাদ দিই তাহলে তো এই কোণটা হয়ে যায় নাকি? 180 থেকে এটা আমি বাদ দিব, তাহলে এখানে লেখা যায় যে 180 মাইনাসের
আলফা, 180 মাইনাস আলফা। ওকে, আচ্ছা, এখন পরবর্তীতে আমরা এই ত্রিভুজটা নিয়ে একটু যদি কথা বলি, এ ও সি, এই ত্রিভুজটা নিয়ে কথা বলি। দেখেন এখন তো ত্রিভুজ এ ও সি, বলেন তো এ ও সি এর মধ্যে কয়টা কোণ আছে? তিনটা। তিনটা কোণের সমষ্টি কত? 180। এটা আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত স্যার? 180 ডিগ্রি। তাহলে দেখেন কি কি কোণ আছে এখানে। কোণগুলো আছে হচ্ছে এ ও সি কোণ যোগ এ সি ও কোণ যোগ আরটা কি আছে? সি এ ও কোণ। সি এ ও কোণ সমান কত স্যার? 180 ডিগ্রি, নাকি? আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180। এটা আমরা সবাই জানি। তাহলে এটার মান আপনি জানেন, ওই যে উপরে লেখা আছে দেখেন, 180 মাইনাস বিটা। এটার মান আপনি জানেন কত? দেখেন এই যে 180 মাইনাস আলফা থাকে কত? সি এ ও কোণ থাকে, থাকলো সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আপনি কি করবেন স্যার, যদি যোগ টুক করেন আর কি, তাহলে এখানে কি হচ্ছে, সবগুলো ওই পাশে পাঠাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা সবগুলো ওই পাশে পাঠাই দিই, বা একটা লাইন বেশি করে লিখতে পারেন। 180 মিলে হচ্ছে 360, তারপরে থাকে আলফা, থাকে বিটা, তারপরে থাকে হচ্ছে সি এ ও কোণ। এখন যে কাজটা করবেন স্যার, কাজটা কি জানেন? এই সি এ ও এটারে জাস্ট এই পাশে রাখেন, এটাকে জাস্ট এই পাশে রাখেন, এছাড়া বাকি যারা আছে সবাই ওই পাশে পাঠান, সবাইকেই ওই পাশে পাঠান। তো সবাইকে যদি আমি ওই পাশে পাঠাই, তাহলে মাইনাস আলফা যায় হবে প্লাস আলফা, মাইনাস বিটা যায় হবে প্লাসের বিটা, তারপর হচ্ছে 180 আগেই ছিল, আর 360 ওই পাশে যায় মাইনাসের 360। এই তো যোগ বিয়োগ করলে এরকম হবে, বিয়োগ আমরা সবাই পারি, মাইনাসের 180 থাকবে। তাহলে এই যে সি ও কোণ সমান কত পাইলাম স্যার? সমান কত পেলাম? তাহলে এই যে স্যার আমরা এটা পেয়ে গেলাম। এখন আপনাকে আমি একটা কথা বলি স্যার, আমি যদি একটা বাহুর চারদিকেই ঘুরি, ঠিক আছে, চারদিকে যদি ঘুরি, এখানে তিনটা কোণ দেখেন, আলফা, আলফা বিটা গামা। এই যে আলফা হচ্ছে এইটুকু, বিও আর এই যে এইটুকু হচ্ছে আলফা, এইটুকু হচ্ছে বিটা, আর এইটুকু হচ্ছে কি গামা। তার মানে কি আপনি টোটালটা এক চক্কর দিচ্ছেন। আমরা জানি যে পুরাটা এক চক্কর দিলে কত ডিগ্রি কোণ তৈরি হয় স্যার? 360 ডিগ্রি। আপনি যদি মনে করেন এই একটা বাহু, হ্যাঁ, এই একটা বাহুর এখান থেকে আপনি এখান থেকে যাত্রা শুরু করে পুরাটা একবার যদি ঘুরেন, তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হবে? 360 ডিগ্রি কোণ তৈরি হবে। কত ডিগ্রি কোণ তৈরি হবে স্যার বলেন তো? 360 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি আলফা বিটা গামা এই তিনটা মিলে কি করছে, পুরাটাই দখল করে ফেলছে। তাহলে এখানে আমরা এই কথা বলতে পারি যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে 360 ডিগ্রি। আমরা এরপরে এটা তো বুঝি নাকি, তিনটা কোণের যোগফল আলফা বিটা গামা, তিনটার যোগফল কত? 360। এখন আমরা কি করব, উভয় সাইড থেকে 180 মাইনাস করব। তাহলে আমরা এই অংশ 180 মাইনাস, এই অংশ 180 মাইনাস, উভয় পক্ষ থেকে মাইনাস করেন। উভয় পক্ষ থেকে কি করেন স্যার? এইটা মাইনাস করেন, এটা মাইনাস করেন, ঠিক আছে? তাহলে দেখেন আলফা বিটা প্লাস গামা মাইনাসের হচ্ছে 180, এই পাশে 180 মাইনাস করলাম, এই পাশে আমরা 180 মাইনাস করলাম। এইটাকে একটু সাজাই লিখেন, হ্যাঁ, অর্থাৎ আলফা প্লাস বিটা, এরপরে এই 180টা নিয়ে আসেন, তারপরে থাকে কত? গামা, আর এই পাশে থাকে কত? 180। স্যার এইটাকে চিনা চিনা লাগতেছে কিনা বলেন তো? এই যে এইটুকু চিনা চিনা লাগতেছে, এটার একটা মান আছে দেখেন, এটার মানটা কত? সিএও কোণ, কারণ এটা হচ্ছে সিএও কোণের ভ্যালু, প্লাস গামা সমান কত? 180। এখন গামাটার আর এই পাশে জায়গা দিয়েন না, ওই পাশে নিয়ে যাবেন। তাহলে দেখেন তো আপনি 180 মাইনাসের গামা, তাহলে এই যে স্যার সিএও কোণ পাইছেন, পাইছেন কিনা বলেন? আমরা আমাদের টার্গেট যেটা ছিল সেই টার্গেটটা ফিল আপ করে ফেললাম, অর্থাৎ সবগুলা কোণ, অর্থাৎ এই যে এই ত্রিভুজের সবগুলা কোণ বের করে ফেলছি। এই ত্রিভুজের এখানে যতগুলা ত্রিভুজ ছিল, সরি, সবগুলাই আমরা বের করে ফেলছি। এটা ও বিন্দু ছিল, তো এই যে এই ত্রিভুজটা এ ও সি, এই সবগুলা কোণই কি করে ফেলছি স্যার? বের করে ফেলছি। এই যে ও সি ত্রিভুজটা, আমি এই ত্রিভুজটা এখানে অঙ্কন করে দিই আপনাদের সুবিধার জন্য। এই ত্রিভুজটাই, এই যে এটা হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা সি বিন্দু। স্যার একটা বিষয় দেখেন, এইটা কি? এসি বাহুটা হচ্ছে কিউ, এটা আগে বলে দিয়েছিলাম যে এই বাহু আর এই বাহু সমান। তারপর এটা পি ছিল, অর্থাৎ ও এটা ছিল পি,
আর এটা কিন্তু আমি বর্ধিত করছিলাম, এই যে আর কে বর্ধিত করছিলাম, তার মানে এটা হচ্ছে আর। তাহলে এই যে আমাদের আর, আমরা প্রত্যেকটা কোণের মান জানি, জানি না স্যার বলেন তো? প্রত্যেকটা কোণের মান জানি। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রে সাইনের একটা সূত্র আছে। কি আছে স্যার? একটা সাইনের সূত্র আছে। যেমন এই যে পি বাহুটা দেখেন স্যার, এই যে কোন বাহু স্যার? এটা পি বাহু। হ্যাঁ, ধরেন এই যে এও বাহুটা, এই এও ও বাহু এবং এই যে এই কোণটা যেটা দেখতেছেন, এই যে সি কোণটা, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ কোনটা? এই যে সি কোণটা। এই দুইটা কোণের সাইনের অনুপাত, হ্যাঁ, এই কোণের সাইনের অনুপাত আর এই যে এটা পরস্পর সমানুপাতিক বা সমান বলতে পারেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি এই কথাটা বলতে পারবেন যে পি ডিভাইডেড বাই সাইন এই কোণের মান কত? এ সি ও কোণ। ঠিক সেম ভাবে যদি বলেন পরবর্তীতে আবার যে এই যে কিউ যেটা বাহুটা আছে, এই কিউ বাহুর বিপরীত কোণ কোনটা স্যার? এই যে এটা, এই যে এই কোণটা এওসি। তাহলে কিউ এর বিপরীত কোণ কোনটা স্যার? এওসি, অর্থাৎ সাইন এওসি, সাইন এওসি। ঠিক আছে, তারপরে আর এর বিপরীত কোণ কোনটা স্যার? আর তো হচ্ছে এই বাহুটা নাকি, এটার বিপরীত কোণ কোনটা স্যার? এই যে এটা, মানে সিএও কোণ। তাহলে সাইন সিএও কোণ, অর্থাৎ সাইনের সূত্র অনুযায়ী এটা লিখে দেবেন এখানে যে ত্রিভুজ এ ও সি এ সাইনের সূত্র অনুযায়ী, সাইনের সূত্রটা কি? যে কোন একটা বাহুর বিপরীত কোণ। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে এদের অনুপাত কি থাকবে স্যার? সমান থাকবে। ঠিক আছে, এখন আপনি সবার মানটা সাইডে বসান, সবার মানগুলা স্যার এই জায়গায় বসাই দেন। তাহলে দেখেন এওসি এটার মান কত পাইছেন? দেখেন এই জন্য লেখা আছে উপরে এওসি, হ্যাঁ, পি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা, তারপরে কিউ ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস বিটা, তারপরটা হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাসের গামা। এই তো। আচ্ছা, এখন যারা ত্রিকোণমিতি ফার্স্ট সেমিস্টারে ভালো করে পড়ছেন, তারা আশা করি এটা পারার কথা। ফার্স্ট সেমিস্টারে যারা ত্রিকোণমিতিটা ভালো করে পড়ছেন তারা সবাই জানেন। আমি একটু তারপরে বলে দিই যে সাইন 180 মাইনাস আলফা, এটাকে কিভাবে আমরা শুধু সাইন আলফা লিখতে পারি? ফার্স্ট সেমিস্টারে পড়ছেন না? কিভাবে লিখতে পারি স্যার? আপনি যদি একটা চতুর্ভুজের কথা বলেন, একটা চতুর্ভাগের কথা বলেন, সেই চতুর্ভাগের ক্ষেত্রে তো কি বলছি? 180 মাইনাস আলফার কথা বলছি। তার মানে 180 হচ্ছে এই পর্যন্ত, এই যে 180 হচ্ছে এই পর্যন্ত। তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে এই কোণটা। 180 মাইনাস আলফা এটা কোথায় পড়বে স্যার? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা হচ্ছে পজিটিভ, তাই না? যেমন আপনি সাইন 180 মাইনাস আলফা এটাকে কিভাবে লেখা যায় দেখেন। সাইন 180 মাইনাস আলফা এটাকে যা লেখা যায় সাইন 2 ইনটু 90 মাইনাস আলফা, এইভাবে লেখা যায়। হ্যাঁ, এখন দেখেন দুই কি সংখ্যা? জোর, জোরের জন্য সাইন সাইনই থাকে। তারপরে কয় নাম্বার চতুর্ভাগে পড়ছে? 2 নম্বরে। 2 নম্বরে সাইনটা কি? পজিটিভ, তাহলে যে এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখেন। আচ্ছা, তারপরে কি হইলো? তারপরে একটু তুলে দিবেন, এই জাস্ট এখানে যারা থাকবে এটা বসাই দিবেন, তাহলে কি আসে? সাইন আলফা আসে না? তাহলে এইভাবে কিন্তু আমরা সাইন 180 মাইনাস আলফা থেকে আমরা সাইন আলফা লিখতে পারি। সো আপনি চাইলে এখানে দেখেন সেম কাজটাই করে দেন, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারেন? সাইন আলফা, অর্থাৎ সাইন 100 মাইনাস আলফার যে ভ্যালু, সাইন আলফার ভ্যালু সেম একই, সেজন্য আপনি লিখতে পারেন কিউ ডিভাইডেড বাই সাইন বিটা এবং আর ডিভাইডেড বাই সাইন গামা। এই তো স্যার, এইটাই তো প্রমাণ নাকি? প্রথমত এটাই দেখাইছিলাম। সো দ্যাট ইজ ইউর প্রমাণ। ঠিক আছে, সব মিস যাইতে পারে, হ্যাঁ, এটা কখনো মিস যাবে না। ল্যামির সূত্রের প্রমাণ কখনোই মিস যাবে না। তাহলে আশা করি ল্যামির সূত্রটা বুঝতে পারছি। যদি ল্যামির সূত্র বুঝে থাকি স্যার, যদি ল্যামির সূত্র বুঝে থাকি, সামান্তরিক সূত্রের প্রমাণ ফিজিক্স ওয়ানই তো মেবি, হ্যাঁ, ফিজিক্স ওয়ানে সবাই করছেন না, পারেন না সামান্তরিক সূত্রের প্রমাণটা। আচ্ছা, তো আমি একটু যদি বলি সামান্তরিক সূত্রের প্রমাণটা সেটা কি ছিল স্যার? এই যে আর সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, মনে আছে না? আমি একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে, জাস্ট একটু ধারণা দিয়ে দিই, একটু হালকা, 1 মিনিট। ঠিক আছে, কি করবেন এখানে একটা সামান্তরিক অঙ্কন করে ফেলি। আচ্ছা, এটা এই দিকে নিতে হবে না। আচ্ছা, এই একটা সামান্তরিক আর এখানে একটা কর্ণ। ঠিক আছে, এটা লব্ধি, এই বরাবর পি বল কাজ করলে, এই বরাবর কি বল কাজ করলে, এটা ও বিন্দু, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা পি এবং কিউ এই দুইটা বলের লব্ধি হবে আর বল। হ্যাঁ, আচ্ছা, পরে কি করবেন? এটার একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করেন। সমকোণী ত্রিভুজ তার জন্য কি করতে হবে?
এখান থেকে একটা লম্ব টানতে হবে, এই যে এখান থেকে একটা লম্ব টানবেন আর এই বাহুটাকে বর্ধিত করাই দিবেন। ঠিক আছে, এই বাহুটা কি করাই দিবেন, বর্ধিত করাই দিবেন। মনে করেন এটা হচ্ছে ডি বিন্দুতে আমাদের সেট করছি। তাহলে এই যে এটা হচ্ছে একটা আমাদের, এটা হচ্ছে একটা আমাদের সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে লেখা যায় ওসি স্কয়ার সমান হচ্ছে ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এই একটা জিনিস পাইলেন। আবার এই ত্রিভুজটা থেকে একটা মান পাইবেন, এই ত্রিভুজটা থেকে, এই যে সিএডি ত্রিভুজ থেকে। এখান থেকে কি বলা যায়, এসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ঠিক আছে, এখানে একটু ভেঙে লিখবেন। ওডির মান যেটা আছে, ওডি সমান কত, ওএ প্লাস এডি। তাহলে এই যে ওএ প্লাস এডি লিখে হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তারপরে এখানে সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কয়ারের ওএ স্কয়ার প্লাস 2ওএ ইনটু এডি প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। পরবর্তীতে এটা সমান কি লেখা যায় দেখেন, এডি প্লাস সিডি সমান হচ্ছে এস স্কয়ার। এই যে এই জায়গায় লিখবেন এস স্কয়ার। ঠিক আছে, আচ্ছা। আর ওএ মানে হচ্ছে পি, তার মানে পি স্কয়ার। তারপরে এখানে 2 ইনটু ওএ আর এডি, এই যে এডি কতটুকু স্যার, এই যে এটা দেখেন এখানে এই কিউ আর এই যে এটা কিন্তু এটা সমান, যেহেতু সামান্তরিক, এটা কিউ হইলে এটা অবশ্যই কিউ। তাহলে এটার আনুভূমিক উপাংশ। ঠিক আছে, এই দুইটার মধ্যবর্তী কোণ যদি আমাদের কি হয়ে থাকে, আলফা বা থিটা যায় চিন্তা করেন, এই দুইটার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এটা অবশ্যই থিটা কোণ। তাহলে এডি এখান থেকে কি আসবে, আমরা কি জানি, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অত্রিভুজ। ভূমিটা হচ্ছে এডি, অত্রিভুজটা হচ্ছে এসি। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে এডি সমান সমান হচ্ছে আমাদের এসি cos থিটা। ঠিক না, তাহলে এসি কত, কিউ। তাহলে কিউ cos থিটা হচ্ছে এই যে এডির মান, এডির মানটা স্যার এই যে এখানে বসায় দেন, এডির মানটা এখানে বসান, কত পাইছেন, কিউ cos থিটা। ঠিক আছে, তারপরে একটু সাজাই গোছাই লিখেন 2 ওএ মানে কত স্যার, পি, তারপরে আছে কি কিউ cos থিটা, আর এসি মানে কত, কিউ। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে কি আর স্কয়ার সমান, এটা ওসি মানে তো আর, এই স্কয়ারটার ওই পাশে নিয়ে যাবেন গা, এই স্কয়ারটার যদি ওই পাশে নিয়ে যান, স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে রুট ওভার। এই যে স্যার প্রমাণ শেষ। এর চাইতে সহজ কোনো প্রমাণ আমি মনে করি দুনিয়ার ভিতরে আছে। তাহলে এই দুইটা প্রমাণ গেল স্যার। আমি যে দুইটা দেখালাম ল্যামির সূত্র আর এইটা 100% ইম্পর্টেন্ট। আপনারা আরেকটা জিনিস পড়তে পারেন, বেরিগণের উপপাদ্য। বেরিগণের উপপাদ্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য। ঠিক আছে, আচ্ছা। এটা একটা ম্যাথ, কাজ ক্ষমতা শক্তির। আমরা হচ্ছে কোনটা সলভ করব, এইটা একটু সলভ করি। যেহেতু আমরা ল্যামির সূত্রটা পড়লাম, ল্যামির সূত্র রিলেটেড যদি এই কোশ্চেনটা আসে, তাহলে ল্যামির সূত্র থেকে আমরা এটা একটু পড়ার চেষ্টা করি। স্যার আপনি কি বলছে একটু দেখেন, আপনি বলছেটা কি সেটাকে একটু পড়েন, মনোযোগ দিয়ে পড়েন। চিত্র অনুযায়ী 400 কেজি ওজনের একটা বস্তুকে এসি ও বিসি তার দ্বারা ঝুলানো আছে। হ্যাঁ, মনে করেন আপনার কারো উপর বিশাল রাগ, কারো উপর কি স্যার, বিশাল রাগ। একজন মানুষের ওজন হচ্ছে 400 কেজি, চিন্তা করতে পারেন। তার এই যে একটা 400 কেজি ওজনের একটা বর, এটার আপনি কি করছেন, ঝুলাই রাখছেন। ঝুলাইছেন কিভাবে, আপনি চাইলে তো এখানে ঝুলাইতে পারতেন, সরাসরি ঝুলাইতে পারতেন। আপনি ধরেন এখানে কত আছে, 400 কেজি। তাহলে এই 400 কেজির বস্তুটাকে আপনি চাইলে কিন্তু এইভাবে ঝুলাইতে পারতেন, নাকি এইভাবে ঝুলাইতে পারতেন না, কথা বলেন। এভাবে ঝুলাইতে পারতেন, যে এখানে একটা, ঠিক আছে এটা একটা মানে সরলরেখা ছিল, আমি সরাসরি সেটা এখানে ঝুলাই দিলাম। কিন্তু তো আপনি তো জানেন যে আমাদের ম্যাথমেটিশিয়ানরা বিশাল লেভেলের পণ্ডিত, অত্যন্ত লেভেল চিন্তা করতে পারে। সেই জন্য বললো না, আমি এইভাবে তাকে লটকে রাখবো না, আমি একটু অন্যভাবে লটকাবো। কিভাবে লটকাবেন, তাহলে আমি কিভাবে লটকাবো স্যার বলেন তো। এই যে, ঠিক আছে, আমি এখানে একটা বাহু আছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, বা একটা দণ্ড আছে, এই দণ্ড থেকে একটা সুতা, এই দণ্ড থেকে একটা সুতা নিয়ে, মানে এই দুটাকে একটা বেঁধে এই জায়গায় ঝুলাই দিব। যদি এরকম ভাবে, মানে যদি এরকম ভাবে আমাদেরকে লটকায় রাখতো, মানে এই বস্তুটাকে, তাহলে আমাদের কাছে খুব সহজ ছিল। কিন্তু যখন দেখেন আপনি 400 কেজির এই বস্তুটাকে এইভাবে লটকায় রাখছেন, তাহলে এখানে তো কিছু মানটার মনে আছে, এটা হচ্ছে সি বিন্দু না, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। আবার এখানে একটা কোণও দিছে যে সুতাটা কত কোণে থাকবে, এটাও দেওয়া আছে দেখেন, এই যে এখানে 40 ডিগ্রি না, এটা হচ্ছে 40 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 45। আচ্ছা, তাহলে এখন আপনি যখন এই বস্তুটাকে এরকম ভাবে ঝুলায় রাখছেন, যদি সরাসরি এরকম কোন দণ্ড থেকে ঝুলাইতেন, তাহলে এই দণ্ডটাই কিন্তু এই 400 কেজির বরটা বহন করতো, তাই না? এখনো বহন করতেছে, বাট বহনটা তো আপনি সরাসরি করেন নাই, দুটো সুতা দ্বারা বেঁধে দিয়েছেন। তার মানে
এই দুইটা সুতার মধ্যে কি আছে, একটা টান আছে, মানে এই 400 কেজি বরটাই কিন্তু এই দুইটা সুতার মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে। কথা বোঝেন নাই? মানে যদি ছিঁড়ে যায় সেটা আলাদা হিসাব, ছিঁড়ার আগ পর্যন্ত যখন এটা একটা সাম্য অবস্থায় থাকবে তখন কিন্তু এই 400 কেজি বরটা কি হবে স্যার, এই দুইটা সুতার যে টান আছে তার মধ্যে সমানভাবে কাজ করবে, তাই না? সমান বলতে একটা নির্দিষ্ট অনুপাতে কাজ করবে আর কি। এই হচ্ছে বিষয়। তাহলে আপনাকে কি বলছে যে এই যে টানা তারগুলা দিচ্ছেন, এই যে এখানে একটা এসি একটা সুতা দিচ্ছেন এসি, আর এই যে বিসি বরাবর একটা সুতা দিচ্ছেন, এই দুইটা সুতার টান কত সেটা আপনি বের করেন। এই দুইটা সুতার টান কত আছে সেটা আপনি বের করেন, এই দুইটা সুতার টান বের করবেন। তাহলে মনে করি এসি সুতার টানটা হচ্ছে আমাদের পি, আর বিসি সুতার টানটা হচ্ছে আমাদের কিউ, আর 400 কেজি যে বলটা কাজ করতেছে সেটা আমরা আর চিন্তা করলাম। এখন পরিচিত মনে হচ্ছে না যে স্যার এটা তো ল্যামির মতো লাগতেছে? হ্যাঁ লাগবেই অবশ্যই, ল্যামির মতোই করে আমি বের করার চিন্তা করতেছি। তাহলে এটা আমি পি ধরছি, যে এসি সুতার টানটাকে পি ধরলাম আর বিসি সুতার টানটাকে আমরা কিউ চিন্তা করলাম। ওকে, আচ্ছা এখন বিষয় যেটা সেটা হচ্ছে আমরা তো কি পড়ছিলাম দেখেন তো, আমরা লেমি সূত্রটা কি পড়ছিলাম, যে পি ডিভাইডেড বাই সাইন আলফা কিউ ডিভাইডেড বাই সাইন বিটা এবং আর ডিভাইডেড বাই সাইন গামা। স্যার আমি কিন্তু পি কিউ এর মান বের করতে হবে, আর দেওয়া আছে, কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানেন স্যার? আপনি আলফার মানও জানেন না, বিটার মানও জানেন না, গামার মানও জানেন না। এটা হচ্ছে প্রবলেম। এইটা আপনাকে এটা আপনাকে বের করতে হবে। এই যে কোনগুলা স্যার দেখেন, এনে কি কোন দেওয়া আছে, কোনটা পড়ছিলাম আমরা লেমি সূত্র অনুসারে বলেন তো স্যার? আমরা কিন্তু এই যে যখন এরকম ছিল, যখন আমাদের এরকম ছিল তখন আমরা এটা যদি আর হয়, এটা পি হয়, এটা কিউ হয়, তাহলে এটা আমাদের গামা ছিল, আর এটা ছিল আলফা, এটা ছিল বিটা, মানে বিপরীত যেটা আছে সেটা বিটা ধরছি আর কি। হ্যাঁ, কিউ এর বিপরীত হচ্ছে বিটা। তো এটা কিন্তু ছিল কোণের ডায়াগ্রামটা। এখন আপনি দেখেন সবই জানেন কিন্তু এই কোণগুলা জানেন না। এখন আপনি যদি মনে করেন যে স্যার এই 40 ডিগ্রি মানে এখানে 40 ডিগ্রি কোণ আছে, মানে আলফার মান 40 বিটার মান 45 বসাই দিয়ে যদি করার চেষ্টা করেন, আপনার অঙ্ক নির্ঘাত ভুল। ঠিক আছে, আপনার অঙ্কটা কি নির্ঘাত ভুল হবে, এতে কোনো মানে বিন্দু মাত্র চিন্তা করার কোনো কারণ নাই, বিন্দু মাত্র চিন্তা করার কোনো কারণ বা অবকাশ নাই। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি কি করব, কোনগুলা তোমার বের করতে হবে নাকি? এটা একটা চ্যালেঞ্জ, কোনগুলা কি করতে হবে স্যার? বের করতে হবে। আপনি এই যে এইটুকু চিন্তা করেন, এই যে এ সি বি মানে এ বি সি, এটা নিয়ে একটু চিন্তা করেন। এটা নিয়ে আমি চিন্তা করে আপনাকে বের করে দিচ্ছি। দেখেন আমি এটা নিয়ে একটু চিন্তা করে আপনাদেরকে এটা নিয়ে চিন্তা করে এটা বের করে দিই আপনাদেরকে। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করেন আপনি। এটা নিয়ে চিন্তা করে আপনি একটু বের করেন, দ্যাটস এনাফ। এটা নিয়ে চিন্তা করে একটু বের করে দেয় আপনাদেরকে। জাস্ট এটা চিন্তা করে তাহলে হয়ে যাবে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি বলেন তো? 40। এই কোণটা কত? 45 ডিগ্রি। আচ্ছা আমার এই যে এবি রেখাটা আছে না স্যার, এই যে এবি রেখাটা কোণ কেমনে বের করবেন দেখেন, এটা খুবই মানে ক্রিটিক্যাল টপিক, কারণ আপনারা হয়তো অনেকে পারবেন না। এই যে এবি রেখাটা আছে না স্যার, এবি রেখার সমান্তরাল করে, একটা রেখা আপনি কি করলেন স্যার? অঙ্কন করলেন। এবি রেখার সমান্তরাল করে আমি এখানে একটা রেখা অঙ্কন করলাম, ধরেন এটা হচ্ছে এমএন। আচ্ছা তা এখন দেখেন তো স্যার, এটা যদি 40 ডিগ্রি হয়, অবভিয়াসলি এটাও 40, এটা 40 মানে এটাও 40, কারণ এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, কারণ এসি হচ্ছে ছেদক, ঠিক না? আচ্ছা আর এই যে এটা যদি 45 হয়ে থাকে, এটাও 45, কেননা এরা হচ্ছে ছেদক। দেখছেন আমি কত সহজে বের করে ফেলতেছি। আচ্ছা এখন দেখেন স্যার, এটা কি? এটা আর না, এই যে এটা কিন্তু আমাদের আর, এটা হচ্ছে কি স্যার আমাদের আর, আর কিন্তু লম্ব বরাবর আছে একদম। দেখেন আর হচ্ছে কি একদম লম্ব বরাবর, কোন বস্তুকে রাখলে একদম নিচে লম্ব বরাবর সে ঝুলতে থাকবে, লম্ব বরাবর ঝুলতে থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি অবভিয়াসলি, তাহলে এই পাশে যদি এটা 90 উৎপন্ন করে, দ্যাট মিন্স এই পাশেও কি করবে, এটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এখন আপনার জন্য কোশ্চেন স্যার, এখন কি আপনি আলফা বিটা বের করতে পারবেন না পারবেন না বলেন? কোন সবগুলোকে জানা হয়েছে? হয়েছে। তাহলে এখন দেখেন এই যে এই টোটালটা কিন্তু হচ্ছে আমাদের আলফা, এই যে এই টোটালটা কি স্যার? মানে এই দুইটা যোগ করলে আমরা কি পেয়ে যাব? আলফা পেয়ে যাব।
এই দুইটা যোগ করলে আমরা কি পাবো স্যার? বিটা পাবো। আর এই যে এই কোণটা হচ্ছে স্যার আমাদের গামা। তাহলে এখানে 90 আর 45 কত হচ্ছে? 135। তার মানে আলফা হচ্ছে আমাদের 135 ডিগ্রি। এই অঙ্কের মেইন কাজই হচ্ছে কোণ বের করা। এই অঙ্কের মেইন কাজই হচ্ছে কোণ বের করা। আমি এমন ভাবে বোঝাচ্ছি যাতে আপনার এই কোণগুলা বের করতে জীবনে আর সমস্যা না হয়, সারা জীবন মন থাকে। আর এই যে দেখেন এই দুটো যোগ করলে আপনি কি পাবেন? বিটা। তার মানে এখানে বিটা কত হচ্ছে? 90 আর 40 মানে হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এখন গামা রইলো। গামা কেমনে বের করা যায়? দেখেন এইটা কি রেখা? একটা সরল রেখা। তার মানে সরল রেখা এই বিন্দুতে টোটাল কত ডিগ্রি কোণ তৈরি করছে? 180। টোটাল কত কোণ তৈরি করছে? 180। 100 এর মধ্যে 180 এর মধ্যে এখানে আছে 40, এখানে আছে কত? 45। তাহলে এই 40 আর 45 বাদ দিলে বাকি যা থাকবে সেটাই তো আপনার হচ্ছে গামা। তাহলে আপনি যদি 40 আর 45 মিলে কত হয়? 85 হয়। 180 থেকে যদি 85 আপনি বাদ দেন কত হবে? 95 হবে না? নাকি স্যার? কত হবে? 95 হবে। তার মানে গামা হচ্ছে আমাদের 95 ডিগ্রি। কথা বুঝাইতে পারলাম না? পারলাম না? বলেন। অথবা এটা ত্রিভুজের সূত্র দিয়ে করা যায় যে এই দুইটা তিনটা কোণের সমষ্টি 180, সেখান থেকে 180 থেকে আমরা এটা বাদ দিলে এটা পাবো। তাহলে দেখেন এটা 40, এটা 45, তাহলে বাদ বাকি তো এখানে থাকে। 40 আর 45 কত হচ্ছে? 85। 180 থেকে 85 বাদ দেন, তাহলে কত হবে? 95 না? তাহলে এই দেখেন আমি আলফা বিটা গামা তিনটারই মান পেয়ে গেছি। আলফা বিটা গামা তিনটারই মান পেয়ে গেছি। জাস্ট এখানে বসাই দেন, জাস্ট এখানে বসাই দেন। আর কোনো কাজ নাই, জাস্ট এখানে বসাই দেন। দেখেন কত সহজ, কত সহজ ম্যাথ গুলা। এই জায়গায় বসাই দিই। হ্যাঁ, আমার তো জায়গা কম। তাহলে এখানে হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন আলফা কত পাইলাম? 135। তারপরে কিউ মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই সাইন বিটা। বিটার মান পাইলাম হচ্ছে 130। তারপরে ধরেন তারপরে ধরেন আর আর বলতে কত পাইলাম? 140। এই যে এটা কিন্তু 140, আর এটা হচ্ছে 140। ঠিক আছে? তাহলে এখানে কত? না সরি, 400। আর পাইছিলাম কি? সাইন ডিভাইডেড বাই গামা। গামা কত? 95। স্যার এই যে তিনটা যে ইকুয়েশন পাইছেন, তিনটা সম্পর্ক, অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে স্যার বলেন তো? এই তিনটাই কি স্যার সমান? এই তিনটাই কি স্যার বলেন তো? সমান। তিনটা যদি সমান হয় তাহলে আমি এখানে বলতে পারি যে এইটুক সমান হচ্ছে এইটা, আবার বলা যায় এইটুক সমান হচ্ছে এইটা। বলা যায় না? এইভাবে বললেই তো আমি পি কিউ এর মান পেয়ে যাই। তাহলে আমি এইটা সমান প্রথমত এটা বলবো, বেগে লিখতেছি আর কি। তাহলে এইভাবে বলা যায় যে পি ডিভাইডেড বাই সাইন 135 সমান সমান 400 ডিভাইডেড বাই সাইন 95। ওকে, আচ্ছা। তাহলে এখানে দেখেন আর আর গুণ করে পান, যেভাবেই পারেন। এটা মান বের করা যাবে না? পি এর মান এটা খালি 135 ওই পাশে নিয়ে যান। 135 কই আছে স্যার? নিচে আছে, এই পাশে গেলে উপরে যাবে। তাহলে পি সমান কি আছে? এরকম হবে না? 400 ইনটু সাইন 135 আর নিচে হচ্ছে কত? সাইন 95। স্যার যোগ বিয়োগ করে যেভাবেই পারেন, যেভাবেই পারেন বের করা কি যাবে? এইটুকু ক্যালকুলেশন করে বের করা যাবে না? সাইন 135 ডিগ্রি মান বের করেন, বের করে গুণ করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা 95 দিয়ে ভাগ করলেন, তাহলে তো হবে। সেম ভাবে কিউ সমান কি আসবে? সেম ভাবে কিউ সমান, অর্থাৎ এই যে 130 ওই পাশে চলে যাবে। তাহলে উপরে হবে 400 ইনটু 135 সাইন 130 ডিভাইডেড বাই সাইন 95। এই যে স্যার পিও পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম। ওকে, এইটা স্যার, এটার আগে আপনাদেরকে বলের মুভমেন্ট রিলেটেড একটা ম্যাথ করাই দিই। বলের মুভমেন্ট রিলেটেড, বলের মুভমেন্ট। আপনাদেরকে আরেকটা ম্যাথ করাই আমি, খুব সুন্দর একটা ম্যাথ। দেখেন বলের মুভমেন্টটা নিয়ে একটু কথা বলি। এই ধরনের ম্যাথ সবার আসবে, চিন্তার কোনো কারণ নেই, এই ধরনের ম্যাথ সবার আসবে। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে কোন একটা বিম, মনে করেন এটা হচ্ছে কি কোন একটা বিম, এটা হচ্ছে কোন একটা বিম, এটা হচ্ছে কোন একটা বিম। ঠিক আছে? আচ্ছা, বাঁকা টাকা যাই হোক। তো মনে করেন এখানে একটা সাপোর্ট দেওয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে কি একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে মনে করেন এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে? এখানে একটা লোড কাজ করতেছে, 500 কেজির একটা লোড। আর এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে।
ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে, সেটা হচ্ছে 200 কেজি পার মিটার। এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে, সেটার মান কত? 200 কেজি পার মিটার। তারপরে আরেকটা কি আছে? আর হচ্ছে 600 কেজি এখানে ডি বিন্দুতে, এই যে ডি বিন্দু, এখানে একটা 600 কেজি লোড কাজ করতেছে। এই দুটো হচ্ছে সাপোর্ট, হ্যাঁ, মানে এই দুটো মনে করেন পিলার দেওয়া আছে এখানে, এই দুটো হচ্ছে কি পিলার, এই দুটো হচ্ছে কি পিলার। তাহলে এখানে এই যে আপনি দুটো পিলার স্থাপন করছেন, এই পিলার গুলা কতটুকু লোড বহন করতেছে, মানে এই দুটা পিলারের সাপোর্ট রিয়াকশন বের করতে বলছে। অর্থাৎ এ এবং বি বিন্দুতে দুইটা যে সাপোর্ট আছে, তাদের সাপোর্ট রিয়াকশন, এ ও বি বিন্দুতে, বি বিন্দুর সাপোর্ট রিয়াকশন বের করো। মানে আপনাকে বলছে যে আর এ অর্থাৎ এ বিন্দুর সাপোর্ট রিয়াকশন এটা বের করতে, এবং আর বিন্দু বি বিন্দুর সাপোর্ট রিয়াকশন সেটা বের করতে বলছে। স্যার এই ধরনের ম্যাথ কে কে পারেন আর কে কে পারেন না? আচ্ছা ডিসটেন্সটা বলে দেই। এইটুকু ডিসটেন্স হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 3 মিটার। এই ম্যাথগুলো পরীক্ষা আসবে, এতে কোনো মানে দ্বিধা নাই। আপনি স্ট্রাকচারাল মেকানিক্স এর হন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর হন, কিংবা অ্যাপ্লাইড মেকানিক্স এর হন, এই ধরনের ম্যাথের কোনো বিকল্প নাই। এই ম্যাথগুলো আমাদের পরীক্ষায় ছাড়া আসবে, এতে কোনো বিকল্প নাই। তো এই যে এখানে এরকম একটা লোড ক্যালকুলেশন দেওয়া আছে, সো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে লোড গুলো দেওয়া আছে, আচ্ছা আপনাদের কাছে প্রথমত একটা বিষয়, এই যে যে লোড দেওয়া আছে, সো এই লোডটাকে আমরা কি বলি? এরকম যদি দেওয়া থাকে, দেখেন লোডের অনেক প্রকারভেদ আছে। লোডকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে পয়েন্ট লোড, প্রথমত দুই ভাগে, তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটেড লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এরপরে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটেড লোডকে পরে আরো দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুষমভাবে বিস্তৃত, আর একটা হচ্ছে অসমভাবে বিস্তৃত। ঠিক আছে, টোটাল মানে আপনি টোটাল, তাহলে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, পয়েন্ট লোড আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। তারপর আবার ডিস্ট্রিবিউটেড লোডকে আরো দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের সমভাবে বিস্তৃত, আর হচ্ছে অসমভাবে বিস্তৃত যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে পয়েন্ট লোড কি স্যার? যেটা একটা বিন্দুতে কাজ করতেছে। এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন না, যে এই যে বিমটা, সিডি যে একটা বিম, এই বিমের উপরে যে 500 কেজির যে লোডটা, এটা শুধুমাত্র সি বিন্দুতে কাজ করতেছে। তার মানে এটা হচ্ছে আমাদের পয়েন্ট লোড। এই 500 কেজি বলেন, বা এই যে এখানে যে 600 কেজি যেটা ডি বিন্দুতে কাজ করতেছে, এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট লোড। তাহলে এইটা আর এইটা, এরা হচ্ছে পয়েন্ট লোড। ঠিক আছে, এরা হচ্ছে পয়েন্ট লোড। আর এই যে যে লোডটা দেখতেছেন না, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে, এটা কি লোড স্যার? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে সুষমভাবে বিস্তৃত একটা লোড। আর যদি অসমভাবে বিস্তৃত লোড হতো, সেটা চিনার ওয়েটা হচ্ছে, কারণ এটা একটা বিম, সেখানে দেখবেন এরকম ভাবে একটা ত্রিভুজ আকৃতি মানে দেওয়া আছে, হ্যাঁ। সো ওই ধরনের লোডকে আমরা কি বলি? বিষমভাবে বিস্তৃত লোড। ঠিক আছে, বিষমভাবে বিস্তৃত লোড বলি সেটাকে। তাহলে আশা করি লোডের বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনাদের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, এই যে যে লোডটা এখানে লেখা আছে, যে 4 মিটার জায়গা জুড়ে এই লোডটা কাজ করতেছে, 4 মিটার জায়গা জুড়ে কাজ করতেছে, 4 মিটার জায়গা জুড়ে 200 কেজি লোড কাজ করতেছে। এখানে লেখা আছে কেজি পার মিটার, কেজি পার মিটার কি লেখা আছে? 200 কেজি পার মিটার। এটা কিন্তু এই টোটাল অঞ্চলটার মধ্যে বিস্তৃত। পয়েন্ট লোড মানে একটা বিন্দুতে কাজ করবে, আর ডিস্ট্রিবিউটেড লোডটা মানে কি? একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে বিস্তৃত থাকবে, একটা নির্দিষ্ট জায়গা জুড়ে। বা দেখেন যেমন এখানে 4 মিটার জায়গা জুড়ে কিন্তু এই লোডটা কাজ করতেছে, 4 মিটার জায়গা জুড়েই কাজ করতেছে। ঠিক আছে, দেখেন এই যেটা কিন্তু হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড লোড। এটা কি লোড স্যার? একটা ডিস্ট্রিবিউটেড লোড। তার মানে এই 4 মিটার জায়গা জুড়েই 200 কেজি লোডটা কাজ করতেছে, ঠিক না? এখন দেখেন এখানে বলছে কি 200 কেজি পার মিটার, তার মানে হচ্ছে প্রতি মিটারে 200 কেজি, প্রতি মিটারে 200 কেজি। মানে 1 মিটারে যদি 200 কেজি লোড কাজ করে, 1 মিটারে যদি 200 কেজি লোড কাজ করে, তাহলে বলেন তো 4 মিটারে কত লোড কাজ করতেছে? 4 মিটার লোড কত হবে? 4 মিটার লোড হবে কত? 4 দুগুণে 800। তার মানে 4 মিটার এখানে লোড কাজ করতেছে কত? 800। এই যে আমাদের ডিস্ট্রিবিউটেড লোডটা দেওয়া আছে, এই টোটাল ডিস্ট্রিবিউটেড লোডটা আমরা কত পেয়ে গেলাম? এখানে কত কাজ করতেছে? 800 কেজি লোড কাজ করতেছে। বুঝছেন না বুঝেন নাই? এটাকে বুঝতে হবে। তারপরে হচ্ছে আমরা ম্যাথে যাব। এখন এই ধরনের ম্যাথ আমরা করি হচ্ছে, এই ধরনের ম্যাথ আমরা করি হচ্ছে মুভমেন্ট এর সূত্রের সাহায্যে। তো মুভমেন্টের সূত্র তো জানেন সবাই নাকি? মুভমেন্ট মানে বোঝেন? তত কিছু বোঝানোর প্রয়োজন নাই ভাই, অঙ্কটা সলভ করে দিই। সেটা হচ্ছে মুভমেন্ট বের করবেন। ধরেন এখানে কোন একটা বস্তু আছে, মানে কোন একটা বস্তুকে আপনি এর মধ্যে
ঘূর্ণন সৃষ্টি করতে চাচ্ছেন। তার মানে এখানে একটা বল প্রয়োগ করলেন, বল প্রয়োগ করলে এটা ধরুন ও বিন্দু, এটা এ বস্তু, তাহলে এই এ বস্তুটাকে ও বিন্দুর সাপেক্ষে আপনি এখানে বল প্রয়োগ করে এটাকে এভাবে একটা ঘূর্ণন সৃষ্টি করাতে চাচ্ছেন। ঠিক আছে, এখানে একটা টর্ক প্রয়োগ করছেন। তাহলে এই যে যে এইটুকুর যে তার লম্ব দূরত্ব, এটাকে আমি ডি চিন্তা করলাম, আর এখানে বলটাকে আমি এফ চিন্তা করলাম। তাহলে যে প্রযুক্ত বল আর যে দূরত্ব, প্রযুক্ত বল আর এই যে লম্ব দূরত্ব, এই দুইটার গুণফলকেই মুমেন্ট বলা হয়। এই দুইটার গুণফলকে আমরা কি বলি বলেন তো স্যার? বলের মুমেন্ট বলতে পারি। এবং এই যে মুমেন্টটা দেখতে পাচ্ছেন, এই মুমেন্টটা হচ্ছে দুই ধরনের, পজিটিভ এবং নেগেটিভ। যদি দেখেন গুণনটা ঘড়ির কাঁটার দিকে হয় তখন পজিটিভ। ঘড়ির কাঁটার দিকে মানে কি, যেমন দেখেন আপনি যদি এখানে বল প্রয়োগ করেন তাহলে এটা যদি ঘোরা শুরু করতো আর কি, তাহলে এটা কিন্তু এইভাবে ঘুরতো, এইভাবে। তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে না? দ্যাট মিন্স এখানে যে মোমেন্টটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, ঠিক না? আর আপনি যদি এটার নিচ থেকে উপরের দিকে বল প্রয়োগ করতেন, মানে বলটা দিয়ে এইদিকে হইতো, তখন কিন্তু সেটা উল্টা ভাবে ঘুরতো। আর উল্টা ভাবে ঘুরলে কোন ধরনের মোমেন্ট সৃষ্টি হইতো? নেগেটিভ মোমেন্ট। আশা করি এটুকু বুঝতে পারছেন। আমার যতটুকু প্রয়োজন আমি আগে সেটুকু আপনাদেরকে বোঝাচ্ছি। ওকে, তাহলে চলেন এখন ক্যালকুলেশন করি। আমরা যখন যেহেতু এই বিমটা বা স্ট্রাকচারটা সাম্যাবস্থায় আছে, তার মানে যে কোনো একটা বিন্দুতে মোমেন্টটাকে শূন্য চিন্তা করতে পারি। সেজন্য আমাদের যে কোনো, দেখেন যখন এরকম একাধিক বিন্দু থাকবে, একাধিক বিন্দু থাকলে আপনি যে কোনো একটা বিন্দুকে কেন্দ্রবিন্দু চিন্তা করবেন। একটু আগে আমি দেখছেন যে যখন আমি মোমেন্টটা ক্যালকুলেশন করতেছিলাম বা মোমেন্টের সূত্রটা যখন লিখছিলাম এফ ইন্টু ডি, তো ডিটা বের করি কি কি বলেন তো? একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব বের করার চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এখানে 4টা বিন্দু আছে, আপনার ইচ্ছা মতো যে কোনো বিন্দুকে কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করবেন। যে কোনো বিন্দুরেই কেন্দ্রবিন্দু হিসেবে কি করা যাবে? বিবেচনা করা যাবে। তাহলে মনে করি এই এ বিন্দুটাকে আমি নিয়ে চিন্তা করতেছি। তাহলে আমরা চিন্তা করি এ বিন্দুতে মোমেন্ট নিয়ে, এটা লিখে নেবেন। এ বিন্দুতে মোমেন্ট নিয়ে সামেশন অফ এম ইজ, দেখেন যে বিন্দুতে মোমেন্টটা নেবেন না সেই বিন্দুর সাপেক্ষে টোটাল মোমেন্টের যোগফলটা কি হবে স্যার? শূন্য, যেহেতু এটা সাম্যাবস্থায় আছে। এবং এখানে একটা ডিরেকশনটা উল্লেখ করে দিবেন। ডিরেকশনটা হচ্ছে যেহেতু আমরা ঘড়ির কাঁটার দিকটাকে পজিটিভ বিবেচনা করতেছি, ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটার দিকটা হচ্ছে কি স্যার? পজিটিভ। এখানে এই দিকটা একটু উল্লেখ করে দিবেন। তাহলে এখন মোমেন্ট চিন্তা করি স্যার। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল বিন্দু, কেন্দ্রবিন্দু। এটা হচ্ছে কি? সেন্ট্রাল বা কেন্দ্রবিন্দু। দেখেন এ বিন্দুর সাপেক্ষে যখন বলটা এই দিকে প্রয়োগ করতেছেন আপনি, এই দিকে, এই যে এটা সেন্ট্রাল, এটাকে সাপেক্ষে যদি আপনি এই দিকে বলটা প্রয়োগ করেন, তাহলে এটা কিন্তু কোন বরাবর ঘুরবে? ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবে না? ঘড়ির কাঁটার উল্টা, দেখেন এইভাবে বল প্রয়োগ করছে, তাহলে এটা ঘুরে ঘুরে এইভাবে যাবে, তাহলে উল্টা দিকে যাচ্ছে কিন্তু, তাই না? তো এটা মানে উল্টা ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত। তার মানে এটার মুভমেন্টটা কি? মাইনাস, নেগেটিভ। সেজন্য এই যে একটা মাইনাস চিহ্ন দিলাম। আর এখানে লোডটা কত? 500। লোডটা কত? 500। আর এই সেন্ট্রাল বিন্দু থেকে এইটুকুর দূরত্ব কত স্যার? 2 মিটার। আমি বলছিলাম মোমেন্ট বের করার সূত্র কি? এফ ইন্টু ডি। জাস্ট বল কত, দূরত্ব কত গুণ করবে, বল আর দূরত্ব গুণ করলেই ওই বিন্দুর মুভমেন্ট চলে আসে। তাহলে সি বিন্দুর মুভমেন্টটা কত? বল হচ্ছে এখানে 500, মাইনাস দিছি কেন? এন্টি ক্লকওয়াইজ সেই জন্য। আর দূরত্ব কত স্যার? 2 মিটার। এই যে স্যার 2 দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, তারপরে এখানে কি লোড আছে? ডিস্ট্রিবিউটেড লোড আছে। লোডটা কত আমি বলে দিছি আগে। তাহলে এই অঞ্চল জুড়ে লোড কত কাজ করতেছে? এই যে 800 কাজ করতেছে। এবং এরা কোন দিকে কাজ করতেছে স্যার? নিচের দিকে। তার মানে এ বিন্দুর সাপেক্ষে যত নিচের দিকে বলটা প্রয়োগ করতেছে, তার মানে এটা কিন্তু এইভাবে ঘুরবে। তার মানে এটা পজিটিভ মুভমেন্ট, সেজন্য এখানে কি দিলাম? প্লাস দিলাম। দেখেন একই বিন্দুর সাপেক্ষে যখন আপনি এই দিকে বল প্রয়োগ করতেছেন সেটা পজিটিভ হয়, আবার এই দিকে বিপরীত দিকে দেখেন বল প্রয়োগের দিকটা কিন্তু সেম। আমরা দুই ক্ষেত্রে কি করতেছি? বলটাকে নিচের দিকে প্রয়োগ করতেছি। এইভাবে মনে রাখেন না। মনে রাখবেন কিভাবে? যে আমি যখন এইখানে বলটা প্রয়োগ করতেছি, তার মানে এটা অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। আর এখানে যখন বল প্রয়োগ করতেছি, তাহলে দেখেন এটা এইভাবে যায়, কি হবে? এইভাবে আসবে না? তাহলে কি হবে? এন্টি ক্লকওয়াইজ, সেজন্য মাইনাস। ঠিক আছে, সেখানে বলটা কত? 800 কেজি। তাহলে এই যে 800 একবার লিখলাম, হ্যাঁ। আর ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে যে কাজটা করবেন, যেহেতু এটা পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত হয়ে রয়েছে, সেই জন্য দূরত্ব ক্যালকুলেশন করবেন। এই বিন্দু থেকে এই টোটালটা জুড়ে যেহেতু কাজ করতেছে, তাহলে এই টোটালটার মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব নেবেন। টোটালটার মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব নিবেন। তাহলে টোটাল তার মধ্যবিন্দু পর্যন্ত নিবেন। টোটাল কত জায়গা জুড়ে কাজ করতেছে? 4 মিটার দূরে কাজ করতেছে। তাহলে এটা মধ্যবিন্দু কত হবে? 2 মিটার। মানে এখান থেকে এটা মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে? 2 মিটার হবে, তাই না?
তাহলে এখানে আপনি 2 লিখলেন, দুইটা কেমনে লিখছেন মধ্যবিন্দু সেই জন্য। তারপরে এখানে বি বিন্দুতে কি আছে, একটা সাপোর্ট আছে, সাপোর্ট, ঠিক আছে। তাহলে সাপোর্টটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, মানে এন্টি ক্লকওয়াইজ, সেজন্য মাইনাস। বি বিন্দুর সাপোর্ট রিঅ্যাকশনটাকে আমরা আরবি চিন্তা করলাম, তাহলে আরবি ইনটু এখান থেকে এটুক দূরত্ব কত, 4 মিটার। আবার ডি বিন্দুতে পজিটিভ মোমেন্ট, বল কত, 600, দূরত্ব কত স্যার, এখান থেকে এই পর্যন্ত 4, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3, সমান সমান 0। ভালো করে না বুঝলাম আর আগে একটু পরে বলবেন যে আবার বুঝাই দেন, আর বুঝাবো না, একবারই শেষ। তাহলে কত হয় ক্যালকুলেশনটা, এখানে হয় মাইনাসের 1000, আর এখানে হচ্ছে 1600, আর এখানে হচ্ছে -4 আরবি, আর এখানে হচ্ছে কত, ও সরি এখানে 3 লিখছি কেন রে ভাই, এখানে তো 3 না, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, মিলে হচ্ছে 7, 6 7 42, 6 7 42 সমান সমান 0, 6 7 42, 4200, ঠিক আছে। আবার ক্যালকুলেশন করেন, তাহলে যোগের বিয়োগের বাদ দেন, তাহলে -4b থাকে, 4rb থাকে এখানে, আর যোগ বিয়োগ করলে 1600 থেকে 1000 বাদ দেন, থাকবে এখানে 600, আর এখানে হচ্ছে 4200, 600 আর 4200 মিলে হচ্ছে 4800, সমান সমান 0। তাহলে কি লেখা যায়, -4rb সমান হচ্ছে -4800। মাইনাস মাইনাস কাটা, 4 দিয়ে 48 কে কাটলে 4 12 48, তার মানে এখান থেকে আমরা আরবি সমান পাচ্ছি 1200 কেজি। তার মানে এই যে দেখেন, বি বিন্দুতে যে একটা পিলার স্থাপন করছেন, আপনি একটা সাপোর্ট দিয়েছেন, সেই বি বিন্দুর, এই যে বি বিন্দুতে যে একটা পিলার স্থাপন করছেন, এই বি বিন্দু আপনাকে এই বিমের 1200 কেজি সাপোর্ট দিবে, আর বাকিটা সাপোর্ট দিবে হচ্ছে এ বিন্দু। বাকিটা কে সাপোর্ট দিবে, এ বিন্দু আপনাকে সাপোর্ট দিবে। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখন একটা বিন্দুর সাপোর্ট আপনি পেয়ে যাবেন একটা কলামের, তখন বাকিটা বের করা একদম সহজ। জাস্ট লোড গুলো ক্যালকুলেশন করবেন, অর্থাৎ যত লোড আছে আর যত সাপোর্ট আছে সবই সমান। তাহলে এখানে দেখেন তো সাপোর্ট আছে কয়টা স্যার, এখানে সাপোর্ট আমাদের আছে কয়টা, সাপোর্ট আছে দুইটা, একটা এ বিন্দু একটা বি বিন্দু। তাহলে এখানে আমরা লিখবো আর এ প্লাস আর বি সমান সমান, আর লোড গুলা কি কি আছে স্যার, লোড গুলো একটু বলেন। এই যে 500 200 600, তাই না। তাহলে লোড গুলো কয়টা আছে, প্রথম আছে 500, তারপরে এখানে কত আছে, এখানে আছে কত 800 না, আর এখানে আছে কত স্যার 600। তাহলে দেখেন কত হয়, 5 6 11, 5 6 হচ্ছে 11, 11 আর 8 হচ্ছে 19, নাকি 1900 কেজি। আচ্ছা, আর এ প্লাস আর বি, স্যার আরবিটা দুই পাশে নিয়ে যান, তাহলে কি হবে 1900 মাইনাস আরবি, তাহলে 1900 মাইনাস আরবি বলতে কত, আরবির মান পাইছেন 1200, তাহলে বিগ করে দেন, থাকবে কত 700 না, 700 কেজি। এই যে স্যার এটি आंसर। তাহলে এই যে 700 কেজি আর এই যে 1200 কেজি, এই দুটো হচ্ছে আমাদের आंसर। আমরা তাহলে তারপরে একটা ম্যাথে যাই, সেটা হচ্ছে স্যার এই ধরনের অঙ্ক দেখেন তো, এখন যে চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্রটা দেখে কি অঙ্কটা কি বোঝা যায় না, বোঝা যায় না বলেন। এটা সিম্পলি আমি আরো বোঝাতে, দেখেন এইখানে এইটুকু বাদ দেন, আপনি এই অংশটারে ঢাকা এই যে জায়গায় নিয়ে যান। দেখেন আমি যদি এটা একটু এইখানে অঙ্কন করতাম চিত্রটা, এই যে মনে করেন এটা হচ্ছে আমাদের 350, আর এটা হচ্ছে আমাদের কত আরবি, আর এটা হচ্ছে কত 600 কেজি। দেখেন এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। আর এই যে যে কোণটা না স্যার, দেখেন আমি যদি এখানে অঙ্কন করি, অর্থাৎ এখানে যদি থিটা কোণ হয়, এই কোণটাও কিন্তু থিটা, তাই না, এই কোণটাও কত থিটা। তাহলে আমি কিন্তু বলতে পারি, যদি এখানে একটা সমান্তরাল রেখা অঙ্কন করি, তাহলে এটা কি হবে স্যার, এটা কিন্তু থিটা কোণ হবে আমাদের। এই কোণটা কত স্যার, থিটা। এই যে এই কোণটার নাম কত হবে স্যার, থিটা হবে, তাই না, বলেন কত হবে, থিটা কোণ হবে, কত হবে, থিটা কোণ হবে। তাহলে এটা যদি থিটা কোণ হয়ে থাকে, এইটুকু অবশ্যই হচ্ছে 90, তাহলে এই কোণটা কত হচ্ছে আমাদের 90 প্লাস থিটা, তাই না। এই কোণটা কত স্যার বলেন তো, 90 প্লাস থিটা। আরেকটা কথা এখানে বলা আছে, আরেকটা কথা এখানে বলা আছে যে এই যে যে দেখেন, এই যে তার লম্ব প্রতিক্রিয়াটা, এই কোণ আর এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখেন এই যে এই কোণটা হবে কত স্যার 90, কথা বুঝতে পারছি। এখন আপনি এখানে এইটা এইটা এই সবগুলোর যোগফল কত বলেন তো স্যার, সবগুলোর যোগফল কত 360 না, আপনি 360 লিখে খেয়াল করেন তো, তাহলেই তো হয়ে যায়। এই যে এই কোণটা, এই কোণটাকে আমরা কি ধরতে পারি, বিটা ধরতে পারি, এটা হচ্ছে আমাদের আলফা, আর এটা হচ্ছে আমাদের গামা। আপনি একটু ক্যালকুলেশন করেন তাহলেই হয়ে যায়। দেখেন
বিটা কত আসে? আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত? 360। তাহলে দেখেন আমরা গামা সমান দেখতেছি, বিটা কত, সরি বিটা, বিটা ঠিক আছে, আলফা সমান কত পাইছি? 90 প্লাস থিটা। বিটা কত পাইলাম স্যার? বিটা পাইলাম হচ্ছে, বিটা বের করব, এবং গামা পাইছি কত? 90। গামা কত পাইলাম? 90। আর এই পাশে কত? 360। স্যার দেখেন তাহলে বিটা সমান কত আসে? 360 মাইনাস 180 মাইনাস থিটা। তাহলে কত হচ্ছে? 180 মাইনাস থিটা না বিটার মানটা? তাহলে বিটার মান কত আসে? 180 মাইনাস থিটা। এই যে স্যার দেখেন আপনি তিনটা কোণের মান পেয়ে গেছেন। যখন তিনটা কোণের মান আপনি পেয়ে গেছেন স্যার, তাহলে দেখেন এই যে এই বস্তুটা, এই বস্তুটা মনে করেন গড়ায় গড়ায় এইদিকে পড়তেছিল, তাই না? তো এই বস্তুটাকে আমি কি করছি, এইদিকে হচ্ছে 350 কেজি বল প্রয়োগ করছি, আর এইদিকে তার হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া আরবি কাজ করতেছে, আর এইদিকে হচ্ছে তার ওয়াইটা কাজ করতেছে, ডাব্লিউ কাজ করতেছে। তাহলে কত? 600 কেজি দিয়ে কাজ করতেছে। তাহলে এখানে লেমি সূত্র প্রয়োগ করে আপনি এটাও বের করতে পারেন এবং কোণের মানটাও বের করতে পারেন, ঘর্ষণ কোণের মানটাও বের করা যাবে। তাহলে দেখেন এখন আপনি লেমি সূত্র প্রয়োগ করলে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। লেমি সূত্র যদি প্রয়োগ করতে পারেন এই জায়গায়, তাহলেই এনাফ। তাহলে লেমি সূত্র জাস্ট এখানে প্রয়োগ করে ফেলেন, দ্যাটস এনাফ। লেমি সূত্র যদি প্রয়োগ করেন তাহলে হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি জানি? এটা ধরেন আপনি স্যার পি, এটা ধরেন পি, এটা ধরেন কিউ, এই যেটা কিউ, আর এই যেটা ধরেন আপনার আর, দ্যাটস এনাফ। তাহলে পি বাই সাইন আলফা, ঠিক আছে, কিউ ডিভাইডেড বাই সাইন গামা, সরি সাইন বিটা, এবং আর ডিভাইডেড বাই সাইন গামা। এই তো স্যার এটার মান কত? আর এর মান হচ্ছে 600, 600 বাই সাইন 90। তো সাইন 90 এর মান কত? 1। তার মানে 1 লেখার প্রয়োজন আছে। তাহলে আপনি এইটুকু সমান কত পাইছেন? এই যে লাস্ট একটু কত পাইছেন? 600 পাইছেন জাস্ট, ঠিক না? আর আগের টুকু দেখেন, পি ডিভাইডেড বাই সাইন আলফা, আলফার মান কত পাইছি স্যার আমরা? 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা। ঠিক আছে, তাহলে এইটুকু সমান আপনি কি বলতে পারেন? 600 বলতে পারেন। তাহলে দেখেন তো আমরা যদি লিখি পি সমান সমান 600 ইনটু সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা, ঠিক আছে, সাইন 90 প্লাস থিটা। এটা বলা যায়, বলা যায় না? বলেন স্যার, বলা যায় কিনা? আচ্ছা, ঠিক সেম ভাবে আপনি এইটুক সমান এইটুক সমান কথা বলতে পারেন, এই যে 600 বলতে পারেন। তাহলে এখানে বলা যাচ্ছে কিউ ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু 600। তাহলে এখন দেখেন এখান থেকে আর যদি গুণ করেন তাহলে কিউ সমান আসে 600 ইনটু কত? সাইন বিটা। তাহলে কিউ এর মান কত? 350 সমান সমান কিউ এর মান কত? 350। এখানে আসে 600 ইনটু সাইন বিটা। দেখেন সাইন বিটার একটা মান পাইছেন আপনি, মনে আছে? সাইন বিটার মান আমরা কত পাইছিলাম? 180 মাইনাস বিটা, সরি 180 মাইনাস থিটা, এটা হচ্ছে সাইন বিটার মান। তাহলে এখন আপনি ক্যালকুলেশন করে এখান থেকে মান বের করতে পারেন। ক্যালকুলেশন করে, যেমন কিভাবে ক্যালকুলেশন করা যায় দেখেন, আপনি চাইলে এই জায়গার মধ্যে, এই যে সাইন 180 মাইনাস থিটা, এটাকে লেখা যায় সাইন থিটা। তাহলে দেখেন তো আমি এখান থেকে চাইলে এভাবে লিখতে পারি না, যে সাইন থিটা সমান হচ্ছে 350 ডিভাইডেড বাই হচ্ছে 600, কাটাকাটি করেন, তারপরে ক্যালকুলেশনের সাহায্যে থিটা সমান লেখা যায় সাইন ইনভার্স কত? 5 দ্বারা 35 বাই হচ্ছে 60। ঠিক আছে, একটা কোণের মান আপনি এখানে পেয়ে যাবেন ক্যালকুলেটরে লিখলেই। ঠিক আছে, একটা ক্যালকুলেটর যদি লিখেন তাহলেই আপনি এটা পারবেন। ঠিক আছে, আচ্ছা পরবর্তী ম্যাথে যাই। যদি কখনো দেখি আমরা যে লোডের মধ্যে, হ্যাঁ, যদি কখনো আমরা দেখি, সাপোজ ওটা একটু বুঝাই দিই আপনাদেরকে, একটু দেখেন। যদি কখনো দেখেন যে একটা ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে এই জায়গায়, হ্যাঁ, কি দেওয়া আছে? একটা ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে এরকম, মানে সেটা সমভাবে না, সেটা হচ্ছে বিষমভাবে লোডটা থাকবে এরকম। তো এখানে ধরেন লেখা আছে যে 6 কেজি পার মিটার এরকম দেওয়া আছে, আর এইটুকু ডিস্টেন্স ধরেন 4 মিটার এখান থেকে দেওয়া আছে। তাহলে আমি এইটুকুর লোডের মান কত, এইখানে কতটুকু লোড প্রযুক্ত হচ্ছে সেটা আমি কেমনে বের করব? এখানে কতটুকু লোড প্রযুক্ত হচ্ছে সেটা আমি কেমনে বের করব? আপনার কাজ হচ্ছে কি জানেন? এটা কি স্যার? একটা ত্রিভুজ না? ঠিক আছে, এটা কি বলেন তো স্যার? একটা ত্রিভুজ। ঠিক আছে, এটা কি দেওয়া স্যার? একটা ত্রিভুজ। তো আপনি এই ত্রিভুজের ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, এই এরিয়াটুকুই এখানে প্রযুক্ত হচ্ছে লোড হিসেবে। সেক্ষেত্রে আপনি এটার এরিয়াটা বের করে দিবেন, ক্ষেত্রফলটা বের করে দিবেন কিভাবে? হাফ ইনটু, আমরা জানি লম্ব ইনটু ভূমি। লম্ব হচ্ছে এই যে 6, লম্ব কত স্যার? 6, আর ভূমিটা কত স্যার? এখানে 4। ঠিক আছে, তারপরে ক্যালকুলেশন করেন কত হয়? 3 ইনটু 4, মানে এখানে এই যে যে বিষমভাবে যেটা প্রযুক্ত হচ্ছে, এখানে টোটাল 12 কেজি লোড প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, কত কেজি স্যার? 12 কেজি।
আমাদের বিষমভাবে থাকুক আর সমভাবে থাকুক, আমরা আশা করি পারবো। ঠিক আছে, যদি বিষমভাবে থাকে তাহলে লোড ক্যালকুলেশনটা কিভাবে করবো স্যার আমরা, যে যদি এটা ত্রিভুজ ক্ষেত্র হয় তাহলে তার ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের টোটাল লোড, ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের টোটাল লোড, এইটুকুই। ক্ষেত্রফলটাই হচ্ছে কি স্যার আমাদের টোটাল লোড। ওকে, আচ্ছা এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষা আসবে, আমি আগে বলেছি। এই ধরনের ম্যাথ আমরা কেমনে করব স্যার? প্রথম কথা, কেমনে করব, কেমনে করলে সহজ হয়? দেখেন, আপনি যখনই কোন একটা চিত্রের লব্ধির মান বের করতে যাবেন, লব্ধির মান এবং দিক, আমি দুইটা বের করার সূত্রটা বলে দিই। দেখেন, লব্ধির মান বের করার যদি একাধিক বল কোথাও কাজ করে তাহলে লব্ধির মান আর বের করার সূত্রটা হচ্ছে আমাদের এই যে রুট ওভার সামেশন অফ এইচ হোল স্কয়ার প্লাস সামেশন অফ বি হোল স্কয়ার, এই যে এটা হচ্ছে মেইন সূত্র। ঠিক আছে, আচ্ছা আর লব্ধির দিক, লব্ধির দিক বের করার সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে ভার্টিক্যাল উপাংশ, সামেশন বি ডিভাইডেড বাই সামেশন অফ এইচ। এই যে স্যার, এই দুইটা সূত্র প্রয়োগ করে আপনাকে এই মানটা বের করতে হবে। এটা হচ্ছে মেইন সূত্র, আমরা এই সূত্রের সাহায্যে মূলত এখানে লব্ধির মান বের করব, লব্ধির দিক বের করব। তাহলে আমি এই সূত্র, এই অঙ্কটা আমার জন্য একদম সহজ হবে যদি আমি সামেশন অফ এইচ বের করতে পারি আর সামেশন অফ বি বের করতে পারি। তাহলে আমার দরকার হচ্ছে এই ক্ষেত্রে সামেশন অফ এইচ বের করা লাগবে, এখন হচ্ছে সামেশন অফ বি বের করা লাগবে। তো এই যে সামেশন অফ এইচ, এটার মানে কি জানেন? এটা মানে হচ্ছে আনুভূমিক উপাংশের, আনুভূমিক উপাংশের যোগফল, আনুভূমিক উপাংশের সমষ্টি বা যোগফল। ঠিক আছে, আর সামেশন অফ বি মানে হচ্ছে ভার্টিক্যাল, মানে হচ্ছে উলম্ব উপাংশের যোগফল, উলম্ব উপাংশের সমষ্টি। এখন আরো ক্লিয়ার করে বলি, তাহলে এই যে আনুভূমিক উপাংশের কথা বললাম, এটা কেমনে বের করে? এটা জানি আমরা সবাই, এটা জানি নাকি? মনে করেন এই দিকে কোন একটা বল কাজ করতেছে আর এই দিকে একটা, সরি দেখেন, মনে করেন এটা হচ্ছে আমাদের এখানে একটা স্থানাঙ্ক অবস্থা চিন্তা করি। তো এই দিকে একটা বল কাজ করতেছে, ধরেন 10 কেজি বল এই দিকে কাজ করতেছে এবং সেটা এটার সাথে একটা থিটা কোণ তৈরি করছে, মানে এক্স অক্ষের সাথে থিটা কোণে এখানে এই দিকে 10 কেজি বল কাজ করতেছে। তাহলে আপনাকে যদি বলি এই 10 কেজি বলের আনুভূমিক উপাংশটা কত, মানে আনুভূমিক বরাবর তার প্রভাবটা কত? এই আনুভূমিক উপাংশ মানে কি জানেন? একটা বলকে বিভাজন করা, এটা হচ্ছে বলের বিভাজনের একটা নীতি বলতে পারেন, যে উপাংশ বিভাজন, বলকে বিভাজন করা যায় উপাংশের নীতির সাহায্যে। তাহলে এই 10 কেজি বলকে আপনি দুইটা উপাংশে ভাগ করতে পারবেন, কারণ এই বলের একটা আনুভূমিক প্রভাব আছে আর একটা কি আছে স্যার? উলম্ব প্রভাব আছে, ঠিক না? যেমন মনে করেন একটা নৌকা, ঠিক আছে, একটা কি স্যার? নৌকা। নৌকা যখন পানির উপর দিয়ে চলে তখন যদি আপনি এখানে রেখে এখান থেকে এটাকে টান দেন, হ্যাঁ, এটাকে যদি আপনি মনে করেন, আচ্ছা কি হলো, আপনি যদি এখানে টান দেন, টান দেন তাহলে কি হবে দেখেন, মনে করেন একটা নৌকা, এই নৌকাটাকে আপনি এটা হচ্ছে তীর, তীর এই জায়গায় দাঁড়ায় টান দিচ্ছেন, এই যে এই বরাবর টান দিচ্ছেন, নৌকাটা কি হবে? সামনের দিকে থাকবে, সামনের দিকে যাবে আর এখানে বেশেও থাকবে। তার মানে এই যে আপনি তাকে একটা বলে টানতেছেন, এই বলটাই দুইটা উপাংশে ভাগ হয়েছে, একটা উপাংশ তারা সামনের দিকে নিয়ে যাচ্ছে, আরেকটা উপাংশ কিন্তু তারা বাসায় রাখছে। বুঝতে পারছেন? একটা তারা সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে কি স্যার? তাকে বাসায় রাখছে। বুঝতে পারছি? তাহলে এখন এই যে সামনের দিকে যেটা নিয়ে যাচ্ছে এটা তো তাদের আনুভূমিক উপাংশ আমরা জানি, আর উলম্ব বরাবর যেটা কাজ করতেছে সেটা হচ্ছে তার উলম্ব উপাংশ। সব সময় মনে রাখবেন আনুভূমিক মানেই হচ্ছে কজ, ভূমির সাথে সম্পর্ক কজের, আর উলম্ব বরাবর সম্পর্কটা হচ্ছে সাইনের। ঠিক আছে, তাহলে এই 10 কেজির এখানে আরো অনেক কথা আছে, এটা ত্রিভুজের সূত্র দিয়ে করা যায়। আপনি দেখেন একটা লম্ব টানেন তাহলে কস সমান কি জানি, ভূমি বাই ত্রিভুজ, সেখান থেকে ভূমি সমান সমান ত্রিভুজ ইনটু কস, এটা এরকম হয়ে যায়। তো ওইভাবে বলতে পারেন। তাহলে এটার এই যে 10 কেজি বলের এখানে লম্ব দুই টানেন, তাহলে এই 10 কেজি বল যদি এতটুকু হয় তাহলে তার উপাংশ হবে স্যার এই যে এইটুকু। ঠিক আছে, এইটুকু হচ্ছে তার উপাংশ। তাহলে এটার মান কি আসবে? এই 10 কেজি বলের আনুভূমিক উপাংশটা হবে 10 ইনটু কস থিটা, আর উলম্ব হবে 10 ইনটু সাইন থিটা। তাহলে উপাংশ আপনি কেমনে বের করতেছেন দেখছেন? দেখছেন তো? তাহলে এইভাবে আমরা উপাংশে ভাগ করতে পারি। এখন বলটা এইদিকে কাজ না করে যদি যদি
মনে কর বলটা এখন এই দিকে কাজ করতেছে। তো এখন মনে করেন বলটা আমাদের কোন বরাবর কাজ করতেছে স্যার? কোন বরাবর কাজ করতেছে বলটা? এখন আর ওইদিকে কাজ না করে বলটা আমাদের কাজ করতেছে স্যার, বলটা আমাদের কাজ করতেছে এই দিকে। ঠিক আছে, এখন বলটা কাজ করতেছে কোন দিকে? এই দিকে। তাহলে এখন এই এফ বলটা হচ্ছে বা 10 কেজি বলটা এই দিকে কাজ করতেছে। তাহলে এই বলটার আমি আনুভূমিক উপাংশ কেমনে বের করবো আর উলম্ব উপাংশ আমি কেমনে বের করবো? সেই ক্ষেত্রে খুবই সহজ। আপনি চিন্তা করবেন যে এইখান থেকে এই পর্যন্ত কোনটা কত, এখান থেকে এই পর্যন্ত কোনটা কত, তাহলে হয়েছে। এখান থেকে এই পর্যন্ত কোন, মনে করি আমি এইখান থেকে এই পর্যন্ত কোন হচ্ছে আলফা, তাহলে এই এফ বলের আনুভূমিক উপাংশটা হবে এফ কজ আলফা আর উলম্বটা হবে এফ সাইন আলফা। তাহলে যেটাই থাকুক, মনে করেন এখানে থাকলে আমি চিন্তা করতাম এখান থেকে এই পর্যন্ত কোন, জাস্ট কোন চেঞ্জ হবে আর কোনো চেঞ্জ নাই, জাস্ট কোণের পরিবর্তন আর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তাহলে হয়েছে, জাস্ট কোণের পরিবর্তন আর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? এই যে যখন এরকম দেওয়া থাকবে, যখন আমাদের এরকম দেওয়া থাকবে তখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা বলের এখানে 4 কিলো নিউটন, এখানে 10 কিলো নিউটন, এখানে হচ্ছে 30 কিলো নিউটন, এখানে হচ্ছে 60 কিলো নিউটন, এরকম কয়টা বল আছে? একাধিক বল আছে না? সেই বলগুলার আমি কি করব স্যার? জাস্ট কোণটা বের করব। কোথা থেকে? এক্স অক্ষ থেকে, যেহেতু এখানে দেখেন একটা ত্রিভুজ দেওয়া আছে, যখন এরকম কোণ দেওয়া দেখে এরকম ত্রিভুজ দেওয়া থাকবে তখন সেটা আরো সহজ। এই ত্রিভুজের ক্ষেত্রে কেমনে ক্যালকুলেশন করবেন সেটাও দেখাই দিই। যখন এরকম আমাদের কি দেওয়া থাকবে স্যার? এরকম দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে। আমি মনে করি যে এই কোণটা বা এই কোণটা হচ্ছে থিটা কোণ। ঠিক আছে, এটা মনে করলাম থিটা কোণ। এটা কত দেওয়া আছে স্যার? 2। এটা কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে এটা কত হবে? আপনারা সবাই পিথাগোরাসের উপপাদ্য জানেন যে পিথাগোরাসের উপপাদ্যটা কি হবে? এটা ধরুন এ বি সি যদি চিন্তা করি তাহলে এস স্কয়ার সমান হবে আমাদের এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এ বির মান কত? 2, তার 2 এর উপর স্কয়ার, এটা হচ্ছে 1 স্কয়ার, তার মানে হচ্ছে 4 আর 1 5, তার মানে এসি সমান হচ্ছে √5। ঠিক আছে, এটা এমনি মুখে মুখে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি এই যে 4 কিলো নিউটন যে বলটা কাজ করতেছে আমাদের, এই বলের আনুভূমিক উপাংশ কত হবে? আনুভূমিক উপাংশটা কত হবে বলেন? আমরা আনুভূমিক উপাংশ মানেই কি জানি? মানে এই বলের উপাংশের কথা যদি বলি তাহলে 4 cos থিটা হবে, একটু আগের কথা অনুযায়ী, তাই তো? এখন এই ত্রিভুজের আলোকে আপনি cos থিটার মান বের করেন। বলেন তো cos সমান আমরা কি জানি? ভূমি বায়ু ত্রিভুজ, ভূমিটা কত আছে স্যার এখানে? ভূমিটা কত আছে? এই যে 2। অত্রিভুজ কত পাইছেন? √5, এই যে √5। তাহলে cos থিটার মানটা কত? এটা। তাহলে এখানে এই টোটালটার এই 4 কিলো নিউটনের আমাদের উপাংশটা হবে 4 * 2/√5। বুঝছেন না বুঝেন? এইভাবে বের করবে, এইভাবে উপাংশের ক্যালকুলেশন করতে পারেন। তো এখন আপনি কি করতেছেন? বের করেন, সমস্যা কি? তাহলে প্রথম আমরা সামেশন অফ এইচ বের করি। সামেশন অফ মানে এইচ মানে হচ্ছে হরাইজন্টাল উপাংশ, তাই না? আনুভূমিক উপাংশের সমষ্টি। তাহলে এই যে দেখেন ও কত বল আছে? 4 কিলো নিউটন। তাহলে এটাকে বের করে দেখাইলাম, এটা কত হচ্ছে আমাদের √5/2। ঠিক আছে, তারপরে দিবেন প্লাস, মাইনাসের কোনো বালাই নাই, আমরা সব থেকে প্লাস দিব। তো এরপরে দরকার কি বলেন তো স্যার? এরপরে এই যে এই বলটা আছে কত? 10 কিলো নিউটন। তো আমার কোনটা দেখেন, এটা কিন্তু এই বরাবর কাজ করতেছে, হ্যাঁ এই বরাবর কাজ করতেছে। আমার কোনটা দরকার? এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার কোন, আমি এইটুকু ক্যালকুলেশন করব। তাহলে দেখেন এইটুকু যদি 30 হয় তাহলে এইটুকু অবশ্যই কত হবে? 150। কারণ আমরা জানি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180, তো 180 এর মধ্যে এখানে যত 30 চলে গেছে তাহলে এইটুকু থাকে কত স্যার? 150 থাকে। থাকে কত? 150। তাহলে এটার উপাংশ কত হবে 10 কিলো নিউটনের? 10 ইন্টু cos 150 ডিগ্রি, আবার প্লাস, তারপরে আছে কত? এই যে 30 কিলো নিউটন। কোনটা কোথা থেকে নিব আমি বলেন তো স্যার? কোনটা নিব? ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। দেখেন এই পর্যন্ত হচ্ছে কত, বা এখান থেকে টোটালি যদি এই পর্যন্ত চিন্তা করেন কত ডিগ্রি হবে? 270। এই যে এই পর্যন্ত কত ডিগ্রি আছে? 270। তো 270 মধ্যে যে এখান থেকে এই পর্যন্ত আছে 40, তাহলে 270 থেকে 40 বাদ দেন, থাকে কত? 230 ডিগ্রি। কত থাকে? 230 ডিগ্রি থাকে। তাহলে এই যে এই কোণটা হচ্ছে 230 ডিগ্রি। কত ডিগ্রি? 230। তাহলে এটার উপাংশ কত হবে? 30 কিলো নিউটনের 30 ইন্টু cos 230 ডিগ্রি। তারপরে আছে কত? 60। এটা আমি লিখা দেই, আপনারা বুঝা নিয়েন। 60 ইন্টু কত হবে? 360 থেকে 50 বাদ দেন, তাহলে থাকে কত? 310। 300 তো cos 310 ডিগ্রি, cos 310 ডিগ্রি। বুঝছেন না বুঝেন নাই? এটা হবে আমাদের সামেশন অফ এইচ এর মান, এবং
সামেশন অফ বির ক্ষেত্রে যে কাজটা করবেন, সামেশন অফ বির ক্ষেত্রে যে কাজটা করবেন এটা একটু এক্সেপশনাল। এছাড়া বাকি যতগুলা আছে সব সেম থাকবে, জাস্ট সব সেম, সব সেম। এই যে 150 ছিল, জাস্ট এই কজের জায়গায় সাইন লিখা দিবেন, আর বাকি সকল কিছুই কি হবে, সেম হবে। হ্যাঁ, 30 সাইন 230, তারপরে ক্যালকুলেটর খালি দিবেন আর মান আসবে, ক্যালকুলেটর দিলে একটা করে মান আসবে, ক্যালকুলেটর দিলেই একটা করে আমাদের মান আসবে। এটা একটু করাই দিই। দেখেন এটার উপাংশ কি আসতো, 4 সাইন থিটা, উলম্ব উপাংশ 4 সাইন থিটা আসতো না? যেহেতু এই কোণটাকে আপনি থিটা চিন্তা করছিলেন, এই কোণটাকে কত ধরছিলেন, থিটা, তাহলে এটা কি আসতো, 4 সাইন থিটা। এখন বলেন সাইন সমান কি জানেন, লম্ব বাই অত্রিভুজ। তো লম্ব কত 1, অত্রিভুজ কত √5, তার মানে এখানে হবে 4 × 1/√5। ঠিক আছে, তার মানে এটা হবে 4 × 1/√5 লিখে দিলাম। এই টোটালটা ক্যালকুলেটরে দিলে একটা মান পাবেন, এই টোটালটা ক্যালকুলেটরে দিলে একটা মান পাবেন। অর্থাৎ আপনি কিন্তু সামেশন অফ এইচ এটা পেয়ে গেছেন, এখান থেকে সামেশন অফ বি এটাও পেয়ে গেছেন। তারপরে ওই যে দেখেন উপরে দুটো সূত্র লিখে রাখছি, এই জায়গায় বসাবেন আর মান বের করবেন। এখানে সামেশন অফ এইচ বসাবেন, যা আসবে, সামেশন অফ বি এখানে থেকে যা আসবে সেটা বসাবেন, বসায় রুট ওভার করলেই মান চলে আসবে। আর দিক tan থিটা ইজ ইকুয়াল টু, এই যে দেখেন সূত্র লিখে দিয়েছি, বসান, হয়ে যাবে। যখন ক্যালকুলেশনটা করতেছেন তখন সবগুলোর মধ্যে প্লাস দিবেন, যখন ক্যালকুলেশনটা করতেছেন তখন সবগুলাই প্লাস দিবেন, তখন কি দিবেন স্যার, সবগুলাই প্লাস। কিন্তু পরে মাইনাস কেমনে আসবে জানেন, এই যে cos 150 দিবেন, এটার আগে একটা মাইনাস দেখবেন চলে আসছে, তখন cos 150 ডিগ্রি মান মাইনাসের আসে। তারপরে ধরেন এখানে cos 230, এটা দেখেন মাইনাস আসছে, এটা প্লাস হবে, এটা ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। মানে কোণে আপনাকে মাইনাস নিয়ে আসবে, আপনারা মাইনাস দিতে হবে না, কোণে আপনাকে মাইনাস দিয়ে দিবে।